চাকরির জব ইন্টারভিউ কিংবা কোনো কমপ্লিকেটেড সফটওয়্যার তৈরি করার অথবা হ্যাকাথনে পার্টিসিপেট করার জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং এর গুরুত্ব আমরা সবাই জানি। যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে C++, তাই অনেকে C++ দিয়ে এটা শেখা শুরু করেন এবং যখন তারা মোটামুটি শেখেন তারপরে সেটা প্রবলেম সলভিং করার ট্রাই করেন। মোস্ট অফ দ্য টাইম বিগিনার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম হিসেবে হ্যাকার র্যাঙ্কের পরিচিতি সবার জানা। এখন এই হ্যাকার র্যাঙ্কে C++ প্রবলেমগুলো যখন সলভ করা যায়, স্পেশালি মিডিয়াম টু অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো, তখন অনেকেই অনেক সমস্যা ফেস করেন। প্রথম সেটা হচ্ছে লজিক বুঝতে পারছি না, কেমন ভাবে সলভ করবো সেটা বুঝতে পারছি না, অথবা আপনি বিগিনার হিসেবে প্রথম প্রবলেম সলভিং প্ল্যাটফর্মে এসেছেন, আপনার কাছে অনেক কিছু জিনিস কমপ্লিকেটেড মনে হচ্ছে, তাদের জন্য এই বুট ক্যাম্প। হ্যালো এভরিওয়ান, আজকের এই বুট ক্যাম্পে আপনাদের সবাইকে স্বাগতম। এই বুট ক্যাম্পটা মূলত তাদের জন্য যারা শুধুমাত্র প্রবলেম সলভার হতে চায় না, প্রবলেম সলভারের সাথে সাথে কমপ্লিকেটেড থিঙ্কিং গ্রো করা, প্রত্যেকটা প্রবলেমকে ভাঙা, সেটা লজিক বোঝা এবং পরবর্তীতে সেই নলেজটাকে কাজে লাগানোর যে দক্ষতা অর্জন করার দরকার, সেটার উপর ভিত্তি করে আমরা পুরো বুট ক্যাম্পটা ডিজাইন করেছি। সেশনে আমরা শুধুমাত্র 12টা খুবই কমপ্লিকেটেড মিডিয়াম টু হার্ড লেভেলের প্রবলেম সলভ করব না, আমরা প্রত্যেকটা প্রবলেম ভাঙবো, সেটাকে বুঝাবো এবং তারপরে সেই প্রবলেমটা কিভাবে আপনি আরো অন্যান্য প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ট্রিক্সগুলো ইউজ করতে পারবেন সেটা এক্সপ্লেইন এখানে করব। এই ভিডিওতে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন শায়েখ আহমেদ চৌধুরী, যিনি মূলত আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ফর হ্যাকাথন উইনার যে কোর্স রয়েছে সেই মেগা কোর্সের একজন ইনস্ট্রাক্টর, এবং তার পাশাপাশি এই বুট ক্যাম্পে আপনাদের ইনস্ট্রাক্টর বা টিচার যেটাই আপনারা বলতে চান। শায়েখ আহমেদ চৌধুরী সম্পর্কে যদি আমি বলি, উনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপর পড়ালেখা করছেন। একাডেমিক প্রোফাইলের বাইরেও তার কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং বিভিন্ন কম্পিটিশনের মধ্যে পার্টিসিপেশন করার অভিজ্ঞতা রয়েছে। যারা একটা ইন্টারেস্টিং ঘোষণা আমি আপনাদের দেই, যদি আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আগ্রহী হন এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখতে চান, হ্যাকাথনে পার্টিসিপেট করতে চান বা এই লেভেলে প্রোফাইল গ্রো করতে চান, যেটা অবশ্যই আপনাকে করতে হবে আপনি যদি টেক লাইনে থাকেন, তাহলে আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ফর হ্যাকাথন উইনার্স নামে একটা ব্যাচ রয়েছে স্পেশাল। অলমোস্ট 3 মাস ধরে চলা এই কোর্সের মধ্যে 100-র উপরে ক্লাস নেওয়া হয় এবং আপনাদের একজন রিয়েল প্রোগ্রামার বানানো, শুরু থেকে শূন্য, যে কোনো নলেজ ছাড়াই একবারে শূন্য থেকে শুরু করে একজন রিয়েল প্রোগ্রামার বানানোর জন্য আমরা এই পুরো জার্নিটা কন্টিনিউ করার ট্রাই করি। আপনি যদি আগ্রহী হন, সেটা এনরোলমেন্ট লিংক নিচে দেওয়া আছে, আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। তো চলেন ভিডিও শুরু করি। স্বাগতম সবাইকে। প্রবলেম স্টেটমেন্টে চলে যাচ্ছি। এই প্রবলেমটা ওওপি রিলেটেড এবং কিছুটা লজিক ইমপ্লিমেন্টেশন রিলেটেড। এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের এই কনসেপ্টগুলো জানা থাকা জরুরি। এই যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে ওয়ার্কশপে জয়েন করা রিলেটেড। তো লেটস সে আমার কাছে n সংখ্যক ওয়ার্কশপ আছে। কোন ওয়ার্কশপ ঠিক কয়টা বাজে শুরু হয় এটার স্টার্টিং টাইম আমার কাছে দেয়া আছে, আর প্রতিটা ওয়ার্কশপ সেটা কতক্ষণ ধরে চলে সেটার হচ্ছে আমার কাছে টাইম দেওয়া আছে। এরকম আমার কাছে n সংখ্যক ওয়ার্কশপের স্টার্টিং টাইম এবং ডিউরেশন দেওয়া আছে। তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমি যদি একটা ওয়ার্কশপে জয়েন করি, সেই ওয়ার্কশপটাকে শেষ না করে আমি আরেকটা ওয়ার্কশপে জয়েন করতে পারবো না। তো তারা আমাদের কাছে যেটা জানতে চায় যে কিভাবে আমি সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্কশপে জয়েন করতে পারি, এবং আমাকে দিন শেষে এই জিনিসটাই আউটপুট করা লাগবে যে আমি সর্বোচ্চ কত সংখ্যক ওয়ার্কশপে জয়েন করতে পারি। তো এই প্রবলেমের ইনপুট স্টেটমেন্টটা ঠিক এরকমই। আমাকে প্রথমে একটা সংখ্যা দেওয়া হবে n, এটা দিয়ে বলে দেওয়া হবে আমাকে কয়টা ওয়ার্কশপে জয়েন করা লাগবে। তারপর হচ্ছে আমাকে প্রতিটা ওয়ার্কশপের স্টার্টিং টাইম বলে দেওয়া হবে এবং প্রতিটা ওয়ার্কশপের ডিউরেশন টাইম আমাকে বলে দেওয়া হবে। তো আমরা বুঝতেই পারতেছি আমাদেরকে আসলে এমন একটা উপায়ে ওয়ার্কশপগুলোকে সর্ট করা লাগবে যাতে আমরা সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্কশপে জয়েন করতে পারি। তো আমরা যদি স্টার্টিং টাইমের বিবেচনায় ওয়ার্কশপগুলোকে সর্ট করি, তাহলে যেটা সমস্যা হয় যে একটা ওয়ার্কশপ যেটা ডিউরেশন অনেক বেশি কিন্তু স্টার্টিং টাইম আগে, সেই ওয়ার্কশপটার কারণে আমার ছোট ছোট ওয়ার্কশপগুলো মিস হয়ে যাবে। এই জন্য স্টার্টিং টাইমকে বিবেচনায় নিয়ে আমরা সর্ট করলে সেটা হবে না। যদি আমরা ডিউরেশনের বিবেচনায় সর্ট করি, তাহলে আমরা দেখব যে কখনো কখনো ছোট একটা মিটিং এমনভাবে পড়ছে যেটার কারণে আমার বড় কিন্তু মিলে যায় এরকম 2টা মিটিং ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা আসলে ডিউরেশন দিয়েও জিনিসটা সর্ট করলে হইতেছে না। কিন্তু আমরা যদি এন্ডিং টাইম দিয়ে সর্ট করি, এন্ডিং টাইম অনুযায়ী সর্ট করি যে কোন মিটিংটা আগে আগে শেষ হয়, তাইলে আমরা দেখতেছি যে আমাদের আসলে 2টা কেসেই জিনিসটা পাস করতেছে। তো আমাদেরকে আসলে যেটা করা লাগবে
যে মিটিংগুলোকে এন্ডিং টাইমের অনুযায়ী সর্ট করতে হবে। তো সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্কশপে অ্যাটেন্ড করার এই প্রবলেমটা সলিউশন করার জন্য আগে আমাদেরকে কিছু কাজ করা লাগবে। তো সেই কাজগুলো কি? সেই কাজগুলো হচ্ছে, প্রথমে আমাদেরকে ওয়ার্কশপ নামে একটা স্ট্রাকচার বানাইতে হবে, যে স্ট্রাকচারে একটা ভেরিয়েবল থাকবে যেটা স্টার্টিং টাইমটা স্টোর করবে, ডিউরেশনটা স্টোর করবে আর এন্ডিং টাইমটা স্টোর করবে। আমরা এরকম বেসিক একটা স্ট্রাকচার বানায় নিছি যেখানে আমি স্টার্টিং টাইম, এন্ডিং টাইম এবং ডিউরেশন স্টোর করতেছি। এবার তারা বলতেছে আমাদেরকে অ্যাভেলেবেল ওয়ার্কশপ নামের একটা স্ট্রাকচার বিল্ড করতে, যেখানে এন নামের একটা ইন্টিজার থাকবে। তো এন যে ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে আমার পসিবল কতগুলো ওয়ার্কশপ আছে যেগুলাতে আমি জয়েন করতে পারবো। আর ওয়ার্কশপ যেই স্ট্রাকচারটা আছে এটার একটা অ্যারে যেটার সাইজ হবে এন। আমরা এরকম একটা স্ট্রাকচার নিয়ে নিছি যেখানে আমি এন নামের একটা ইন্টিজার রাখছি আর হচ্ছে ওয়ার্কশপের একটা ভেক্টর নিয়ে নিছি। এখন আমাদেরকে একটা ফাংশন বিল্ড করতে বলছে, যে ফাংশনটা একটা অ্যাভেলেবেল ওয়ার্কশপ স্ট্রাকচারের ইনস্ট্যান্স রিটার্ন করবে এবং সেই ফাংশনের নাম হবে ইনিশিয়ালাইজ, এবং সে হচ্ছে একটা অ্যারে ইনপুট নেবে যেই অ্যারেতে সবগুলা ওয়ার্কশপের স্টার্টিং টাইম থাকবে এবং আরেকটা অ্যারেতে সবগুলো ওয়ার্কশপের ডিউরেশন থাকবে আর এন ইনপুট নেবে, তার মানে হচ্ছে ওয়ার্কশপের সংখ্যা সে ইনপুট নিতেছে। তো আমরা এরকম আরেকটা ফাংশন নিয়ে নিলাম যে ফাংশনে হচ্ছে যে ফাংশনের নাম হচ্ছে ইনিশিয়ালাইজ এবং জরুরি প্যারামিটারগুলো হচ্ছে আমরা এখানে নিয়ে নিছি। অ্যাভেলেবেল ওয়ার্কশপের একটা ইনস্ট্যান্স নিয়ে নিলাম যেটা হচ্ছে আমি পরে রিটার্ন করব, আর অ্যাভেলেবেল ওয়ার্কশপের যেই এন নামের ভেরিয়েবলটা ছিল সেটার মধ্যে আমি নাম যে ভেরিয়েবলটা আছে সেটা স্টোর করে নিলাম। তো এবার আমাকে আরেকটা ফাংশন লিখতে হবে, সেটার নাম হচ্ছে ক্যালকুলেট ম্যাক্স ওয়ার্কশপ, যেটা একটা ইন্টিজার রিটার্ন করে। আসলে আমরা এই ফাংশনের মাধ্যমে পসিবল আমার সবচেয়ে বেশি কতগুলো ওয়ার্কশপে আমি জয়েন করতে পারবো এটাই রিটার্ন করব, এবং সে ইনপুট হিসেবে অ্যাভেলেবেল ওয়ার্কশপসের একটা ইনস্ট্যান্সের অ্যাড্রেস ইনপুট নেবে। তো আমরা এরকম একটা বেসিক ফাংশন নিয়ে নিলাম যেটার ভিতর ওয়ার্কশপের কাউন্ট রাখলাম 1। ইনিশিয়ালি আমি অ্যাটলিস্ট একটা ওয়ার্কশপ তো জয়েন করবই এবং সেটা হচ্ছে রিটার্ন করতেছে। তো এখন আমি ধীরে ধীরে একটা একটা করে কনসেপ্ট ইমপ্লিমেন্ট করব। তো শুরুতে আমার যেটা করা লাগবে, ওয়ার্কশপ স্ট্রাকচারের দুইটা অবজেক্টের ভিতর তুলনা করার জন্য বা সর্ট করার জন্য আমার অপারেটর ওভারলোডিং করা লাগবে। তো আমরা অপারেটর ওভারলোডিং করে নিলাম। এক্ষেত্রে আমরা এই অপারেটরটা ওভারলোড করে নিতেছি যে দুইটা ওয়ার্কশপের ভিতর যেটার এন্ডিং টাইম কম সেটাকে আমরা আগে সর্ট করব এবং যেটার এন্ডিং টাইম বড় বা বেশি সেটাকে আমরা পরে রাখব। তো যেহেতু আমাদের অপারেটর ওভারলোডিং ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে, তো এখন আমরা ওয়ার্কশপগুলোকে এন্ড টাইম অনুযায়ী সর্ট করে নিব। তো আমরা যেটা করলাম, ওয়ার্কশপের একটা অবজেক্ট নিয়ে নিলাম টেস্ট, এবং আমরা জানি যে আমাদের কাছে সবগুলো ওয়ার্কশপের স্টার্টিং টাইম, ডিউরেশন টাইম এবং টোটাল ওয়ার্কশপের সংখ্যা দিয়ে দেওয়া আছে। তো আমরা যেটা করলাম যে টেস্ট যে ওয়ার্কশপটা আছে সেটার স্টার্টিং টাইমে আমরা প্রত্যেকটা ওয়ার্কশপের স্টার্টিং টাইম রাখলাম, এটার ডিউরেশনে সেটার ডিউরেশন রাখলাম, এটার এন্ড টাইমে স্টার্টিং টাইম এবং ডিউরেশন যোগ করে বের করে নিলাম। করার পরে এই যে টেস্ট যেই স্ট্রাকচারটা আছে সেটা আমি ভেক্টরে পুশ করে নিলাম। এই লুপটা এইভাবে বারবার ঘুরবে। তো ঘুরে ঘুরে প্রতিটা ওয়ার্কশপের জন্য ভেক্টরে পুশ করে আমি সবগুলো ওয়ার্কশপের ইনফোগুলো স্টোর করে নিলাম। এখন যেহেতু ওয়ার্কশপ এন্ডিং টাইমের অনুযায়ী সর্ট হইতেছে, তো আমি যখন সর্ট করতেছি তখন আমার ভেক্টরটা এন্ডিং টাইম অনুযায়ী সবগুলো ওয়ার্কশপকে সর্ট করে নিতেছে। এখন ব্যাপার হচ্ছে শুধু সর্ট করলেই তো হবে না, আমার তো চেক করা লাগবে যে আমি আসলে কতগুলো ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারি। তো আমি যেটা করলাম, আমি ইনিশিয়ালি কাউন্ট করতেছি 1 এবং একটা ভেরিয়েবল নিয়ে নিলাম টেস্ট এন্ড টাইম। এটার ভিতরে আমি একদম প্রথম যে মিটিংটা আছে সেটার এন্ডিং টাইমটা স্টোর করে নিলাম। তারপরে
আমি সেকেন্ড এলিমেন্ট থেকে একদম লাস্ট এলিমেন্ট পর্যন্ত ইটারেট করব এবং দেখব যে কোন ওয়ার্কশপটার স্টার্টিং টাইম আমার কারেন্ট ওয়ার্কশপের এন্ডিং টাইমের চেয়ে বেশি। তার মানে আমি সেই ওয়ার্কশপটাতে জয়েন করতে পারব। যদি সেই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমার ওয়ার্কশপ হবে কাউন্ট প্লাস প্লাস, এবং এটার যে কারেন্ট যে ওয়ার্কশপের এন্ডিং টাইমটা আছে সেটাকে আমি নতুন ওয়ার্কশপের এন্ডিং টাইম দিয়ে রিপ্লেস করে দেব, এবং লুপ শেষে সবচেয়ে বেশি সংখ্যক পসিবল ওয়ার্কশপে জয়েন করার যে সংখ্যাটা সেটা রিটার্ন করে দিব। তো আমি যদি কোডটা সাবমিট করি, কোডটা সবগুলো টেস্ট কেস পাস করে গেছে, সো আমার কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ধন্যবাদ। প্রবলেমটা যেটা, এটা হচ্ছে ওপির এক্সেপশন হ্যান্ডেলিং রিলেটেড। তো প্রবলেম স্টেটমেন্টে চলে যাচ্ছি। প্রবলেম স্টেটমেন্টে যেটা বলা হচ্ছে, আমরা একটা স্মল কম্পিউটেশনাল সার্ভার নিয়ে কাজ করতেছি। তো এই যে কম্পিউটেশনাল সার্ভারটা ও হচ্ছে কিছু কমপ্লেক্স ক্যালকুলেশন পারফর্ম করে। তো ক্যালকুলেশনটা যেটা করে সে হচ্ছে দুইটা বড় নাম্বার ইনপুট নেয়, নিয়ে কিছু ক্যালকুলেশন করে হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু রিটার্ন করে। তো ওরা হচ্ছে আমাদেরকে যে কোডটা প্রোভাইড করছে সেই কোডটা একটু চলে যাই। এখানে একটা ক্লাস আছে, সেই ক্লাসের নাম হচ্ছে সার্ভার। তো সেই সার্ভারে একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে, সেই স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে লোড। ওকে, নাইস। এখন ওরা হচ্ছে পাবলিকলি একটা মেথড ডিক্লেয়ার করছে, এই মেথডটাও স্ট্যাটিক। তো এই যে মেথডটা কম্পিউট, এই কম্পিউটটাই হচ্ছে সে কমপ্লেক্স ক্যালকুলেশনটা পারফর্ম করে। তো সে দুইটা লং লং ইন্টিজার ইনপুট নিতেছে প্যারামিটারে, নেওয়ার পরে তার হচ্ছে যে লোডটা আছে সেই লোডটাকে সে +1 করে দিছে। ওকে, তাও বুঝলাম। এখন তার হচ্ছে যদি একটা ভেরিয়েবল যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সে হচ্ছে এ নেগেটিভ এই এক্সেপশনটা থ্রো করে। তো এটা আসলে একদম বিল্ট ইন, যেহেতু ওরাই কোড করে দিছে, তো এ যদি নেগেটিভ হয় এটা নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। আর যদি এ নেগেটিভ না হয় তাহলে সে হচ্ছে একটা ভেক্টর ডিক্লেয়ার করবে, যে ভেক্টরে হচ্ছে এ সংখ্যক এলিমেন্ট থাকবে, ওইটাতে হচ্ছে সবগুলো এলিমেন্টের ভ্যালু 0 হবে। ওরা হচ্ছে রিয়েল নামের একটা ভেরিয়েবল নিচ্ছে, যেটাতে হচ্ছে -1 রাখছে। রাখার পরে কমপ্লেক্স নামের আরেকটা ভেরিয়েবলে -1-এর স্কোয়ার রুটটা স্টোর করে নিছে, বা যেটাকে আমরা জটিল সংখ্যায় আই বলে চিনি। ওকে, নাইস। তো ওরা আরেকটা ইস্যু নিয়ে এখানে কাজ করতেছে। সেই ইস্যুটা হচ্ছে বি এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে ওরা 0 রিলেটেড একটা এক্সেপশন থ্রো করতেছে। কেন? কারণ পরে বি দিয়ে ভাগ করে আমি একটা ক্যালকুলেশন করতেছি, তো বি যদি আমার 0 হয়ে যায় আমি তো এই ক্যালকুলেশন করতে পারবো না। এজন্য বি যদি 0 হয়, এজন্য ওরা আগে একটা এক্সেপশন থ্রো করে নিচ্ছে। ওকে, এখন যদি এই সবগুলা সিনারিও পাস হয়, মানে এ হচ্ছে 0-র চেয়ে বড় আর বি যদি 0 না হয়, তাহলে ওরা একটা ক্যালকুলেশন করবে। তো সেই ক্যালকুলেশনটা যেটা, সেটা হচ্ছে ওরা আরও আরেকটা ফার্দার ক্যালকুলেশন করে ওই জিনিসটা হচ্ছে ওরা রিটার্ন করবে। তো ওরা আসলে কি রিটার্ন করতেছে এটা আসলে আমাদের এই প্রবলেমে আসলে খুব একটা মাথা ব্যথা না, আমাদেরকে আসলে এগুলা নিয়ে ডিল করা লাগবে না, আমাদেরকে আসলে অন্য কিছু নিয়ে ডিল করা লাগবে। তো সে অন্য কিছুটা কি, সেটা হচ্ছে এগুলা ছাড়াও আরও 3 রকমের এরর অ্যাপিয়ার করতে পারে। তো সেই সিনারিওগুলো নিয়ে হচ্ছে এখানে কথা বলা হইতেছে যে আনফর্চুনেটলি দেয়ার আর ভেরিয়াস এক্সেপশনস দ্যাট মে অকার ডিউরিং এক্সিকিউশন। মানে হচ্ছে যে ওরা যেই এক্সেপশনগুলো নিয়ে এখানে কাজ করছে এগুলা ছাড়াও আরও কিছু এক্সেপশন অকার করতে পারে, যেগুলা নিয়ে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। তো সেই এক্সেপশনগুলো কি কি? সেই এক্সেপশনগুলো হচ্ছে যে প্রথমত হচ্ছে যে সব কিছু ঠিকঠাক কাজ করে তাইলে তো আমাদের কোনো এক্সেপশন থ্রো করতে হবে না। দ্বিতীয়ত, লেটস সে আমি একটা লং এর ভিতরে আমি এমন একটা ইন্টিজার স্টোর করতে চাইতেছি যেটা 2^64 এর চেয়ে বড় বা ওইটার সমান। সো এই ক্ষেত্রে আমার যেটা প্রিন্ট করা লাগবে সেটা হচ্ছে নট এনাফ মেমোরি। ওকে, এছাড়াও স্ট্যান্ডার্ড C++ কিছু এক্সেপশন আছে, আমাদেরকে চেক করতে হবে যে ওই এক্সেপশনগুলো অ্যাপিয়ার করতেছে কিনা। যদি তাও না হয়, এটা যদি একটা নন স্ট্যান্ডার্ড এক্সেপশন হয়, তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে আদার এক্সেপশন। তাইলে আমাদেরকে আসলে 3টা সিনারিও হ্যান্ডেল করতে হবে। একটা হচ্ছে নট ইনাফ মেমোরি, আর একটা হচ্ছে
স্ট্যান্ডার্ড সি প্লাস প্লাস এক্সেপশন, আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড এক্সেপশন। এই হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। তো প্রবলেম স্টেটমেন্টে আর বাদ বাকি যা আছে সব আসলে বিল্ট ইন কোড যেটা ওরা প্রোভাইড করছে ওইটাতেই আসলে হ্যান্ডেল হয়ে গেছে, যে সবার লাস্টে একটা লোড প্রিন্ট করা লাগে এই জিনিসটা আসলে ওরা নিজেরাই কোডের ভিতরে হ্যান্ডেল করে নিছে। তো আমাদের আসলে লোড নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই, এটা হচ্ছে ওদের প্রোভাইড করা কোডের ভিতরে সবকিছু সেট করা আছে, আমাদেরকে শুধুমাত্র এক্সেপশনের ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। তো এই প্রবলেমটা করতে গেলে আমাদের ওপি রিলেটেড এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো জানা থাকা লাগবে, স্পেশালি এক্সেপশন হ্যান্ডেলিং আর হচ্ছে ট্রাই ক্যাচ ফাইনালির যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে আমাদের জানা থাকা লাগবে। তো আমরা এখন সলিউশনে চলে যাচ্ছি। তো ওরা আমাদেরকে যে কোডটা প্রোভাইড করছে সেই কোডের ভিতরে এইটুকু পোর্শনের ভিতরে আমাদেরকে কোড করা লাগবে। তো শুরুতেই আমরা ট্রাইয়ের ভিতরে সিম্পল ক্যালকুলেশনটা করে ফেলব। তো এর ভিতরে আমরা চেক করব যে আসলে এ যেই ভ্যারিয়েবলটা আছে এটার ভিতরে বড় কোনো ভ্যালু স্টোর করা হচ্ছে কিনা। তো এর ভিতরে অনেক বেশি বড় ভ্যালু স্টোর করা হয়েছে কিনা সেটার জন্য আমরা ক্যাচের ভিতরে ব্যাড এলোকেশন ইরোরটা দিয়ে দিব, এবং যদি এটা ক্যাচ করতে পারে মানে হচ্ছে যদি ওরা ব্যাড অ্যালোকেশন ইরোর পায় তাইলে ওরা প্রিন্ট করবে নট ইনাফ মেমোরি। আচ্ছা, এটা ছাড়া যদি ওরা সি প্লাস প্লাসের যে স্ট্যান্ডার্ড এক্সেপশনগুলো আছে ওইগুলো যদি ক্যাচ করতে পারে তাইলে ওরা প্রিন্ট করবে এক্সেপশন কোলন, তারপর হচ্ছে ওরা যেই ইরোরটা পাইছে সেই ইরোরটা প্রিন্ট করবে। আচ্ছা, তাও যদি না হয়, সেটা যদি নন স্ট্যান্ডার্ড এক্সেপশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমি প্রিন্ট করতেছি আদার এক্সেপশন। তো আমি যদি এই কোডটুকু সাবমিট করি দেখা যাচ্ছে কোডটা সবগুলা টেস্ট কেস পাস করে গেছে। ধন্যবাদ সবাইকে। তো এই প্রবলেমটাও মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড। তো প্রবলেম স্টেটমেন্টে যেটা বলা হচ্ছে আমাকে 3টা ক্লাস ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে ক্লাস পার্সন, আরেকটা হচ্ছে প্রফেসর, আরেকটা হচ্ছে স্টুডেন্ট। তো পার্সন যেটা এটাকে হচ্ছে প্রফেসর আর স্টুডেন্ট এক্সটেন্ড করবে বা ইনহেরিট করবে। তো পার্সন ক্লাসটা যেটা সেই পার্সন ক্লাসের মধ্যে 2টা ভেরিয়েবল থাকবে বা 2টা ডেটা থাকবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে এজ। তো পার্সন ক্লাসটাকে যখন প্রফেসর এক্সটেন্ড করবে যখন স্টুডেন্ট এক্সটেন্ড করবে তখন বাই ডিফল্ট এই 2টা জিনিস ওর মধ্যে চলে আসবে। এখন প্রফেসর ক্লাসে আসি। প্রফেসর ক্লাসে আরও 2টা ভেরিয়েবল থাকবে, একটা হচ্ছে পাবলিকেশনস আর একটা হচ্ছে কার আইডি বা কারেন্ট আইডি। প্রফেসর ক্লাসে 2টা ফাংশন থাকবে, একটা হচ্ছে গেট ডেটা আর একটা হচ্ছে পুট ডাটা। তো গেট ডাটা দিয়ে হচ্ছে আমরা ডাটা গেট করব, পুট ডাটা দিয়ে হচ্ছে আমরা ডাটাটাকে শো করব। তো গেট ডাটা হচ্ছে 3টা জিনিস ইনপুট নিচ্ছে, একটা হচ্ছে নেম, এজ আর পাবলিকেশনস। আর পুট ডাটা দিয়ে সে হচ্ছে ডাটাগুলো শো করতেছে, নেম, এজ, পাবলিকেশনস। আর কারেন্ট আইডি যেটা, কারেন্ট আইডিটা আমাকে হচ্ছে ইনপুট দেওয়া হচ্ছে না, এটাকে এমনভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যেন এটা ইনক্রিজিং অর্ডারে হয়। তার মানে ওরা আমাকে কারেন্ট আইডি ইনপুট দিবে না, কিন্তু আমাকে কারেন্ট আইডিটাকে এমনভাবে সেট আপ করতে হবে যতগুলো প্রফেসর ক্লাসের অবজেক্ট আমি ক্রিয়েট করব সবগুলোর কারেন্ট আইডি যাতে ইনক্রিজিং অর্ডারে হয়, 1 2 3 4 এইভাবে। এখন স্টুডেন্ট ক্লাসে আসি। স্টুডেন্ট ক্লাসে তো প্যারেন্ট ক্লাসের 2টা ডেটা থাকবেই, এছাড়া 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যারে 6 সাইজের একটা অ্যারে যেটাতেও সবগুলা মার্কস থাকবে, আর হচ্ছে কারেন্ট আইডি। তো এখানে গেট ডাটা আছে, পুট ডাটা আছে। তো গেট ডাটাতে যেটা তাকে হচ্ছে যে নাম, এজ আর তার যেই 6টা সাবজেক্টের মার্কস এটা হচ্ছে ইনপুট করা হবে। আর পুট ডাটাতে হচ্ছে তার নাম, এজ আর যতগুলা মার্কস ছিল সব মার্কসের যোগফল আর কারেন্ট আইডি। এই ক্ষেত্রে কারেন্ট আইডিটাও হচ্ছে প্রফেসরের মতো ইনক্রিজিং অর্ডার হইতে হবে। ওরা আমাকে কারেন্ট আইডি ইনপুট দিবে না, কিন্তু কারেন্ট আইডিটা ইনক্রিজিং অর্ডারে হইতে হবে। সো এই জিনিসটাই এখন বলা হইতেছে, ফর ইচ অবজেক্ট বিং ক্রিয়েটেড অফ দি প্রফেসর অর স্টুডেন্ট ক্লাস sequential ID should be assigned to them starting from 1. Solve the problem using virtual functions, constructor and static variable. তো এই হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের ওওপি রিলেটেড কিছু টপিক আগে থেকে জানা থাকা লাগবে। তো এই টপিকগুলো হচ্ছে ক্লাস, অবজেক্ট, মেথড, কনস্ট্রাক্টর, ইনহেরিটেন্স প্রিন্সিপাল, ভার্চুয়াল ফাংশনস, স্ট্যাটিক ভেরিয়েবল। তো অ্যাটলিস্ট এই টপিকগুলো যদি আমার না জানা থাকে তাহলে আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো না। ভার্চুয়াল ফাংশন আর স্ট্যাটিক ভেরিয়েবল এই 2টার ব্যাপারে আমি হালকা একটু কথাবার্তা বলে নিই। তো
ভার্চুয়াল ফাংশন যে জিনিসটা, সেটা হচ্ছে রান টাইমে একটা মেথডকে ওভাররাইড করতে পারে। একটা ফাংশন যখন ওর কিওয়ার্ডটা আমরা ভার্চুয়াল হিসেবে দিই, তখন এটাকে আমরা রান টাইমে ওভাররাইড করতে পারি। আর স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা হচ্ছে একই ক্লাসের সবগুলো অবজেক্টের মধ্যে কমন। লেটস সে আমার কাছে একটা ক্লাস আছে, সেই ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট 1 এবং একই ক্লাসের আরেকটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট 2। তো এখন আমি যদি এটা সেট করতে চাই যে সবগুলো স্টুডেন্টকে একটা সেকশনে রাখবো, তো আমি একটা স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। লেটস সে সেই স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে সেকশন। তো আমি যদি যে কোনো একটা সেকশন এ সেট করে দিই, তাহলে সবগুলার সেকশন এ সেট হয়ে যাবে একসাথে। যদি আমি এখানে সেকশন এ এর বদলে বি সেট করি, তাহলে এখানে সবগুলার ভ্যালু একই সাথে বি হয়ে যাবে। তো এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের দরকার। স্পেশালি যখন আমরা প্রফেসর আর স্টুডেন্টের কারেন্ট আইডি নিয়ে ডিল করব, তখন আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের দরকার হবে। তো এখন যদি আমি একটু ডায়াগ্রামটার দিকে দেখি, তাহলে আমরা ক্লাসগুলো এইভাবে ডিজাইন করব যে আমার পার্সন নামের একটা ক্লাস থাকবে, যেটার ভিতরে নেম থাকবে, এজ থাকবে, আর গেট ডাটা পুট ডাটা মেথড থাকবে। পার্সন যে ক্লাসটা আছে, সেই পার্সন ক্লাসটাকে স্টুডেন্ট এক্সটেন্ড করবে এবং স্টুডেন্টের মধ্যে আলাদা করে আমি আরেকটা অ্যারে নিয়ে নিব, যেটাতে আমি মার্কস রাখবো। আরেকটা ভেরিয়েবল নিয়ে নিব, যেটাতে আমি টোটাল মার্কসটা রাখবো, কারেন্ট আইডিটা রাখবো, গেট ডাটা আর হচ্ছে পুট ডাটা। প্রফেসরের ক্ষেত্রে পাবলিকেশনটা থাকবে, কারেন্ট আইডি থাকবে, গেট ডাটা থাকবে, পুট ডাটা থাকবে। তো আমি যদি একটু সামারাইজ করি, প্রথমে হচ্ছে আমরা পার্সন ক্লাস ক্রিয়েট করব, তারপর সেটা স্টুডেন্ট ক্লাস আর টিচার ক্লাস ক্রিয়েট করে এক্সটেন্ড করব, তারপর হচ্ছে প্রফেসর ক্লাস বলি বা স্টুডেন্ট ক্লাস বলি, ওদের হচ্ছে কারেন্ট যে আইডিটা আছে সেই আইডিটাকে স্ট্যাটিক ভেরিয়েবল করে ইমপ্লিমেন্ট করব, গেট ডাটা দিয়ে ইনপুট নিব, পুট ডাটা দিয়ে রেজাল্ট আউটপুট করব। এখন আমরা সলিউশনে চলে আসি। তো সলিউশনে প্রথমে আমি একটা পার্সন ক্লাস ডিক্লেয়ার করব। তো এই পার্সন ক্লাসে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এজ আর হচ্ছে নেম। গেট ডাটা দিয়ে ভ্যালুগুলো ইনপুট নিলাম আর পুট ডাটা দিয়ে ভ্যালুগুলো আউটপুট করলাম। প্রফেসর যে ক্লাসটা আছে, সেই প্রফেসর ক্লাসে আমি পার্সন ক্লাসটাকে ইনহেরিট করলাম, আর এক্সট্রা করে আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম, সেটা হচ্ছে পাবলিকেশনস। ওকে নাইস। আরেকটা জিনিস নিছি, সেটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, সেটা হচ্ছে প্রফেসরস কারেন্ট আইডি বা পি কারেন্ট আইডি। এখন আমি যখন গেট ডাটা করব, আমাকে হচ্ছে এই জিনিসটাকে ওভাররাইড করা লাগবে। যেহেতু আমি এটাকে ভার্চুয়াল ডিক্লেয়ার করে রাখছি আগে থেকে, সো আমি এখন এটাকে আবার ইচ্ছা করলে ওভাররাইড করতে পারবো। তো আমি আমার সুবিধার জন্য জিনিসটাকে ওভাররাইড করে নিলাম। তো প্রথমত সুপার ক্লাসের যে গেট ডাটা পোর্শনটুকু, মানে হচ্ছে নেম আর এজ, এইটুকু আমি এই লাইনের মাধ্যমে সেরে ফেললাম। তার মানে নেম আর এজ এইটুকু আমার ইনপুট নেওয়া শেষ। এখন আমি যেটা করব, এক্সট্রা করে জাস্ট পাবলিকেশনটাকে ইনপুট নিব। ওকে, এটা হইল। এখন আমার যদি প্রফেসরের ডেটাগুলো আউটপুট করা লাগে, তাহলে আমি কি করব? প্রথম কথা হচ্ছে পার্সন পুট ডাটা, মানে হচ্ছে যে নেম আর এজ শো করার যে ব্যাপারটা, এই জিনিসটা হচ্ছে আমি করে ফেলছি এই লাইনের মাধ্যমে। সুপার ক্লাসের মেথডটা কল করার মাধ্যমে নেম আর এজটা আউটপুট করে নিলাম। এখন পাবলিকেশনস যেটা আছে সেটাকে আমি এক্সট্রা করে আউটপুট করলাম, আর প্রফেসর যে কারেন্ট আইডিটা আছে সেটাকেও আমি আউটপুট করলাম। এখন একটা ব্যাপার আছে, আমার যে কারেন্ট আইডিটা আছে সেই কারেন্ট আইডিটা কিন্তু সিকোয়েন্সিয়াল হইতে হবে সকল প্রফেসরের জন্য। সো এই জিনিসটা করার ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি তো আগে থেকে স্ট্যাটিক ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিচ্ছি প্রফেসরস কারেন্ট আইডি। তো ইনিশিয়ালি আমি বাইরে থেকে ডিক্লেয়ার করে দিব প্রফেসর ক্লাসে যে কারেন্ট আইডিটা আছে এটার ভ্যালু হবে 1। তো প্রথমবার যখন শো করবে সব কিছু, তখন তো এটার ভ্যালুটা এখানে আছে 1, সো এখানে 1 শো হবে। 1 শো করার পরে আমি এই জিনিসটাকে প্লাস প্লাস করে দেব। এরপরে যখন আরেকটা অবজেক্ট ক্রিয়েট হবে, তার যখন পুট ডাটা করা হবে, তখন সে পুট ডাটাটাতে তার ভ্যালু আসবে 2। তারপরে যখন আবার কল করা হবে, তখন তার ভ্যালু আসবে 3। তো এইভাবে আমি স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করে সিকোয়েন্সিয়াল প্রফেসরস কারেন্ট আইডি মেনটেন করার ব্যাপারটা হ্যান্ডেল করছে। তাহলে সেম প্রসিডিউরে আমি স্টুডেন্ট ক্লাসটাও ক্রিয়েট করব। স্টুডেন্ট ক্লাসে এক্সট্রা করে হচ্ছে আমি একটা মার্কস নামের অ্যারে নিয়ে নিলাম, এটার ভিতরে সবগুলো মার্কস রাখলাম।
আলাদা করে আরেকটা ভেরিয়েবল নিলাম যেটাতে তার সবগুলা মার্কসের যোগফল রাখবো, আর হচ্ছে স্টুডেন্ট কারেন্ট আইডি, এটাকে আমি স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করলাম। তো সেই স্ট্যাটিক ভেরিয়েবলটাতে আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। তো এখন আমি গেট ডাটা যেটা এটা ওভাররাইট করলাম, ওভাররাইট করে নেম আর এজটুকু নিয়ে নিলাম, তারপর স্টুডেন্টের সবগুলা মার্কস আমি ইনপুট নিয়ে নিলাম। এবার পুট ডাটা করার সময় আমি তার সবগুলা মার্কস যোগ করে অ্যান্সারের মধ্যে রাখলাম এবং তার নেম আর এজটা আউটপুট করলাম, তার টোটাল মার্কসটা আউটপুট করলাম, আর তার কারেন্ট আইডিটা আউটপুট করলাম। আউটপুট করার পরে আমি তার কারেন্ট যে আইডিটা আছে সেটা প্লাস প্লাস করে দিলাম, তার মানে এরপরে যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেটার কারেন্ট আইডি হবে 2। তো এখন যদি আমি এটা সাবমিট করি, সাবমিট করার পরে দেখা যেতেছে যে কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সবগুলো টেস্ট কেস পাস করছে। ধন্যবাদ সবাই। তো এই প্রবলেমটা যেটা সেটা হচ্ছে ডিকিউ নামের একটা কন্টেইনার রিলেটেড। তো ডিকিউ যেটা আছে সেটার ব্যাপারে আমরা একটু পড়াশোনা করে নিই আগে। ডিকিউ হচ্ছে এমন একটা এসটিএল কন্টেইনার যেখানে আমি দুইটা দিক থেকেই এলিমেন্ট পুশ করতে পারি। আমি যদি চাই আমি সামনে থেকে পুশ করতে পারি, আবার আমি যদি চাই আমি পেছন থেকেও এলিমেন্ট পুশ করতে পারি। আমি যদি চাই আমি সামনে থেকে পপ করতে পারি, আমি পিছন থেকেও এলিমেন্ট পপ করতে পারি। তো এছাড়াও তাহলে আর যেগুলো থাকে সেটা হচ্ছে আমি যদি ফ্রন্ট ইউজ করি তাহলে আমি আসলে একদম সবচেয়ে সামনের যে এলিমেন্টটা সেটা অ্যাক্সেস করতে পারবো। আমি যদি ব্যাক ফাংশনটা কল করি তাহলে আমি সবচেয়ে লাস্টের যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। আর যদি আমার ইটারেটরের দরকার হয় তাহলে বিগিন ফাংশন আর এন্ড ফাংশন আছে। তো এইখানে সেই এসটিএল রিলেটেড ফাংশনগুলো একটু সুন্দর করে বলা আছে, যেরকম ডিকিউ যদি আমার ডিক্লেয়ার করা লাগে তাহলে প্রথমে হচ্ছে আমি ডিকিউ লিখে এটার পরে সেই টাইপটা দিব যে এটা আসলে কি টাইপের ভেরিয়েবল স্টোর করবে, তারপরে হচ্ছে জাস্ট এটার নামটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি যদি কোনো একটা ডিকিউর সাইজ জানতে চাই তাহলে জাস্ট ডিকিউ ডট সাইজ। যদি পিছন থেকে পুশ করতে চাই তাহলে পুশ ব্যাক, আমি যদি সামনে থেকে পুশ করতে চাই তাহলে পুশ ফ্রন্ট, যদি পেছন থেকে পপ করতে চাই তাহলে পপ ব্যাক, আর আমি যদি সামনে থেকে পপ করতে চাই তাহলে পপ সাম, আর আমি যদি পুরো ডিকিউটাকে খালি করতে চাই তাহলে ডিকিউ ডট এমটি। তো এখন প্রবলেম স্টেটমেন্টে চলে যাওয়া যাক। আচ্ছা, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমাকে এন সাইজের একটা এরে দেওয়া আছে আর একটা ইন্টিজার দেওয়া হচ্ছে কে। তো আমাকে আসলে যেটা করতে হবে যে কে সাইজের যতগুলো কন্টিজিয়াস সাব এরে হবে তার ম্যাক্সিমামটা প্রিন্ট করতে হবে। তো কন্টিজিয়াস সাব এরে যেই কনসেপ্টটা আছে সেটা যদি আমরা একটু ব্রেকডাউন করি, তো কথার কথা আমাকে n = 5 দেওয়া আছে, k = 2 দেওয়া আছে, n মানে হচ্ছে যতগুলো এলিমেন্ট আছে এরেতে এত। ওকে, এখন k মানে হচ্ছে 2। তো কন্টিজিয়াস মানে হচ্ছে যে পাশাপাশি এলিমেন্ট নিয়ে যতগুলো কে সাইজের সাব এরে হয়, কে যেহেতু এখানে 2 বলা আছে তাহলে পাশাপাশি আমি দুইটা এলিমেন্ট নিয়ে এই হলো একটা সাব এরে। এটা হচ্ছে একটা কন্টিজিয়াস সাব এরে। আরেকটা হইতে পারে 4 6, আরেকটা হইতে পারে 6 3, আরেকটা হইতে পারে 3 4। তো আমাকে প্রবলেম স্টেটমেন্টে যেটা চাওয়া হচ্ছে যে প্রতিটা সাব এরের ম্যাক্সিমাম এলিমেন্ট আমাকে প্রিন্ট করতে হবে। তো যেরকম এই যে সাব এরেটা এটার ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে 4, এই যে সাব এরেটা এটার ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে 6, এই যে সাব এরেটা এটারও ম্যাক্সিমাম এলিমেন্ট 6, এই যে সাব এরেটা এটার ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে 4। সো আমাকে হচ্ছে এই সিকোয়েন্সটা শো করতে হবে। তো আমি আসলে যে এখানে সবচেয়ে ইজিয়েস্ট সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ কি হতে পারে? সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ আসলে এটা হতে পারে যে আমি দুইটা করে এলিমেন্ট নিব, এটার মধ্যে যেটা হবে সবচেয়ে ম্যাক্সিমাম সেটা আমি হচ্ছে কিউতে পুশ করে দিলাম, এরপরে আবার আরেকটা কন্টিজিয়াস এরে, এরপর আবার আরেকটা কন্টিজিয়াস সাব এরে, ওইটার ম্যাক্সিমামটা আমি এখানে পুশ করলাম, তারপরেরটার করলাম, তারপরেরটার করলাম, করে লাস্টে হচ্ছে এই জিনিসটা আমি প্রিন্ট করে দিলাম। এটা হচ্ছে সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ। এটা হচ্ছে কি যে আমি একটা লুপ চালাইলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, ওইখানে হচ্ছে যে কে সংখ্যকটা আইটেমের মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে ম্যাক্স সেটা আমি ডিকিউ এর মধ্যে পুশব্যাক করে নিলাম, তারপর হচ্ছে ডিপিউ এর ফ্রন্ট এলিমেন্টটা আমি এখানে রাখলাম, ওইটা আমি শো করলাম, তারপর ডিকিউটা পপ ফ্রন্ট করে নিলাম। তো এটা হচ্ছে সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ। তো এটা করলে কি হবে? এটা করলে যেটা হবে সেটা হচ্ছে আমার টাইম লিমিট এক্সিডেড হয়ে যাবে। তো আমরা আসলে
আরেকটু এফিশিয়েন্ট উপায়ে এটা সলভ করতে পারি, এটার জন্য আমি আর একটা টেস্ট কেস নিয়ে নিলাম। তো সেই টেস্ট কেসটাতে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি, আগেরবার প্রতিটি এলিমেন্টকে আমরা 2বার করে ট্রাভার্স করছি, একবার 3-এর সাথে 6, আরেকবার 3-এর সাথে 4, আরেকবার 4-এর সাথে 5, এভাবে প্রতিটা এলিমেন্টকে আমি 2বার করে ট্রাভার্স করতেছি। যদি এমন একটা ওয়ে পাওয়া যায় যেখানে আমি আসলে ট্রাভার্স করব একবার, এবং একবার ট্রাভার্স করেই হচ্ছে আমি ম্যাক্সিমামগুলো বলে দিতে পারবো, তাহলে এটা হচ্ছে অবশ্যই আগের চেয়ে অপটিমাল সলিউশন, কারণ আমি মাত্র একবার ট্রাভার্স করে পুরো জিনিসটা বের করতে পারতেছি। ওকে, তাহলে সেই একবার ট্রাভার্স করার প্রসিডিউরটা আমরা একটু দেখি। লেটস সে আমি একটা সংখ্যা নিলাম, সেই সংখ্যাটা হচ্ছে 8। এখন আমি দেখব যে আশেপাশে কতটুকু এরিয়া পর্যন্ত 8কে নিয়ে কন্টিজিয়াস সাব এরে গঠিত হবে। তো সেটা হচ্ছে যে 8-এর যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সের থেকে লেফটে এবং রাইটে k-1 দূরত্বের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে এরা সবাই 8-এর সাথে কন্টিজিয়াস সাব এরে গঠন করতেছে। এখন আমি যদি কোনোভাবে জানতে পারি যে তার যেই রেঞ্জটা আছে সেই রেঞ্জের মধ্যে আরেকটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত তার চেয়ে কোনো বড় সংখ্যা নাই, তাইলে আসলে এই রেঞ্জের মধ্যে যতগুলো কন্টিজিয়াস সাব এরে গঠিত হবে সবগুলোর ম্যাক্সিমাম ভ্যালু আসবে 8। কেন? কারণ আমি যদি এটা ধরি তাইলেও এটা 8, আমি যদি এটা ধরি তাইলেও এটা 8, আমি যদি এটা ধরি তাইলেও এটা 8, কারণ এই রিজনে আসলে 8-এর চেয়ে বড় কোনো সংখ্যা নেই এবং সবগুলোতেই 8 বিদ্যমান, এই জন্য প্রত্যেকবার ম্যাক্সিমাম অ্যান্সার আসবে 8 8 8। তার মানে এই রেঞ্জটা যদি আমি বের করতে পারি, তার মানে আমি অ্যাটলিস্ট 3টা কোয়েরি সেভ করতে পারতেছি। এই 3টা কোয়েরির বদলে আসলে আমি জানি যে এইটুকু থেকে এইটুকু রেঞ্জের মধ্যে 8 হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার, সো এখানে 8 আসতেছে। তো পুরো সিনারিওটা যদি আমি একটু সামারাইজ করি, আমার হচ্ছে 2টা জিনিস মাথায় রাখা লাগবে, যে একটা এলিমেন্ট ওর হচ্ছে ঠিক কতটুকু রেঞ্জ পর্যন্ত কন্টিজিয়াস সাব এরে গঠন করলে এটার ভিতর সে থাকবে, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে সেই রেঞ্জের মধ্যে কতটুকু রেঞ্জের মধ্যে সে হচ্ছে নিজে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমার এই 2টা জিনিস মাথায় রাখা লাগতেছে। তো এই সলিউশনটা আমরা খুবই সহজে ডিকিউ ইউজ করে করতে পারি। কীভাবে আমরা এখানে ডিকিউ ইমপ্লিমেন্ট করতেছি সেটা যদি আমরা একটু দেখি। লেটস সে এটা হচ্ছে আমার একটা ডিকিউ, আমি এখানে 2 সাইড থেকেই এলিমেন্ট পুশ করতে পারি, পপ করতে পারি। তো প্রথমে আমি একটা এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে 6। তো 6কে আমি পুশব্যাক করলাম। একটা এলিমেন্ট যখন আমি পুশব্যাক করতে যাব তখন আমি দেখব যে তার সামনের যে এলিমেন্টগুলো আছে সেটাকে তার চেয়ে ছোটো কিনা। যদি সামনের এলিমেন্টগুলো ছোট হয় তাহলে সেই এলিমেন্টগুলোকে আমি পপ ব্যাক করে ইলিমিনেট করতে থাকবো আনটিল এর চেয়ে বড় সংখ্যা আসতেছে, ওর পুরো ডিকিউটাই এমটি হয়ে যেতেছে। সো এগুলো করার পরে আমি ওই এলিমেন্টটাকে পুশব্যাক করব। তো পরের এলিমেন্টটাকে আমি পুশ করতেছি। পরের এলিমেন্টটা পুশ করার পরে যখন আমি আরেকটা এলিমেন্ট পুশ করতে যাব আমি দেখব একদম লাস্টের যে এলিমেন্টটা সেটা আসলে ছোট কিনা। যদি লাস্টের এলিমেন্টটা ছোট হয় তাহলে আমাকে হচ্ছে সেটাকে পপ ব্যাক করা লাগবে। পপ ব্যাক করে আমি হচ্ছে সেই এলিমেন্টটাকে পুশ ব্যাক করব। তা এটাতে যেটা হবে যে ছোট এলিমেন্টগুলো ডিকিউতে থাকবে না এবং বড় এলিমেন্টগুলো ক্রমান্বয়ে ডিকিউতে আসতে থাকবে। তো যেহেতু আমি আসলে ম্যাক্সিমাম জিনিসটা নির্ণয় করার চেষ্টা করতেছি, সো আমার আসলে মিনিমাম জিনিস নিয়ে কোনো হিসাব নাই, আমি ম্যাক্সিমাম জিনিসগুলো নিয়ে শুধু ডিল করতেছি। সো 4 আসার পরে যখন আমি আবার 5কে এন্ট্রি দিব তখন আমি দেখব যে 4 আসলে 5-এর চেয়ে ছোট। সো আমার আসলে 4কেও পপ ব্যাক করা লাগবে। আমি এখন 5কে পুশ ব্যাক করতেছি। ওকে, তো এতক্ষণে আমার প্রথম কন্টিজিয়াস সাব এরেটা গঠন হয়েছে এবং সেই কন্টিজিয়াস সাব এরেতে ডিকিউতে সবচেয়ে প্রথমে যে ভ্যালুটা থাকবে সেটাই হবে সবসময় ম্যাক্সিমাম ভ্যালু। আমরা যেভাবে জিনিসগুলোকে পুশ ব্যাক এবং পপ ব্যাক করতেছি, তো এই অনুযায়ী সবসময় প্রথম যে এলিমেন্টটা থাকবে এটা হবে সেই কন্টিজিয়াস সাব এরের ম্যাক্সিমাম ভ্যালু।
তাহলে এই হইলে আমি পাইলাম 6। এখন তাহলে আমার আউটপুট বক্সে 6কে শো করতে হবে। ওকে, নাইস। তো এখানে 6 শো করার পরে এখন যখন কন্টিজিয়াস সাব এরের রেঞ্জটা আবার 1 আগায় যাবে, তখন কিন্তু 6 আর ইনক্লুডেড না। সো আমার এখন 6কে ভুলে যেতে হবে, ভুলে যেয়ে সামনে আগাইতে হবে। তখন আমি 6কে পপ ফ্রন্ট করব। তাইলে এখন সব মিলে আমার ডিকিউতে একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 5। যখন আমি এক ঘর আগাইলাম তখন আমি পাইলাম 8। তো এখন আমি 8কে যখন পুশব্যাক করতে যাব তখন আমি দেখতেছি যে 5 হচ্ছে 8-এর চেয়ে ছোট। সো আমার আসলে 5কে পপ ব্যাক করা লাগবে, করে আমি 8কে ইনসার্ট করলাম। সো কারেন্টলি এখন 8ই হচ্ছে ডিকিউর একমাত্র এলিমেন্ট। সো এখন যদি আমি চেক করি যে ডিকিউর ফ্রন্ট কে আছে, ডিকিউর ফ্রন্ট আছে 8। এবার কন্টিজিয়াস সাব এরেটা যদি এক ঘর আগায় যায়, তখন আমার ডিকিউতে 1 ইনসার্ট হবে। ওকে, এখন 1 যেহেতু 8-এর চেয়ে ছোট, সো এখানে 8কে আমি পপ ব্যাক করতেছি না। স্টিল 8 যেহেতু সবচেয়ে বড় সংখ্যা, সো 8 শো করতেছে। এখন যখন কন্টিজিয়াস সাব এরে আরও এক ঘর আগায় যাবে, তখন 4 এন্ট্রি নিচ্ছে, এবং 4 যখন এন্ট্রি নিবে তখন সে 1কে পপ ব্যাক করে নিবে, এবং স্টিল যেহেতু 8 সবচেয়ে বড় সংখ্যা, সো আবার আমরা 8 আউটপুট করতেছি। ওকে, এবার কন্টিজিয়াস সাব এরে আরেক ঘর বেড়ে যাবে। তো এইবার দেখা যাচ্ছে যে যখন 10 এন্ট্রি নিবে তখন সে সবাইকে পপ ব্যাক করে দিতেছে, কারণ সে সবচেয়ে বড়। তো পপ ব্যাক করে দেওয়ার পরে সে আছে ডিকিউ এর ফ্রন্টে, সো এখন 10 শো করতেছে। এবার কন্টিজিয়াস সাব এরে আরও এক ঘর আগায় যাবে, তখন হবে 9, বাট স্টিল 10 যেহেতু বড়, সো 10 শো করতেছে। তো আমরা যদি দেখি যে এটা অ্যাকচুয়ালি আমাদের কারেক্ট অ্যান্সার, এবং আমরা আসলে একবার ট্রেভার্স করে এই জিনিসটা পেয়ে যাইতেছি। ওকে, তো আমরা সলিউশনে চলে আসি। তো এখানে আমি একটা ডিকিউ ডিক্লেয়ার করছি কিউ নামে। তো এটার পরে যেটা করতেছি, আমি আসলে একটা একটা করে এলিমেন্ট ট্রেভার্স করতেছি। ওকে, এখন আমি একটা এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে এরে আই। তো এটা দিয়ে এখন আমি চেক করতেছি যে আমার যে কিউটা আছে, কিউ এর পিছনের দিকে তার চেয়ে ছোট এলিমেন্ট এক্সিস্ট করে কিনা। যদি তার চেয়ে ছোট এলিমেন্ট এক্সিস্ট করে, তাহলে আমার তো সেগুলোকে এলিমিনেট করা লাগবে। আমরা সবসময় পেছনের দিক থেকে ছোট এলিমেন্টগুলোকে এলিমিনেট করে আসছি। সো প্রথমে আমি চেক করতেছি যে আমার কিউটা ভরা আছে কিনা, বা অ্যাটলিস্ট একটা এলিমেন্টও আছে কিনা। যদি অ্যাটলিস্ট একটা এলিমেন্টও থাকে, তাহলে আমি চেক করব যে পেছনের দিকে তার চেয়ে ছোট এলিমেন্ট আছে কিনা। যদি থাকে, তাহলে তাদেরকে আমি পপ ব্যাক করে দিচ্ছি। এবার আমার যে কারেন্ট এলিমেন্ট আছে বা এরে আই, সেটাকে আমি পুশব্যাক করে নিলাম। তো এখন আমি চেক করতেছি যে আমার কন্টিজিয়াস সাব এরের যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জের বাইরের কোনো এলিমেন্ট এখানে এক্সিস্ট করতেছে কিনা। এটা হচ্ছে সেই সিনারিওটা যেখানে 6 কন্টিজিয়াস সাব এরেটা আগায় গেছে, কিন্তু 6 এখনও ফ্রন্টে আছে। সো সেই ক্ষেত্রে আমি তাকে পপ করতেছি। তো এই ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে আই অবশ্যই কে এর চেয়ে বড়, তার মানে হচ্ছে আমার যেই কারেন্ট ইটারেটরটা আছে সেটা হচ্ছে কি কে পার করে গেছে, মানে অ্যাটলিস্ট একটা কন্টিজিয়াস সাব এরে গঠন হয়েছে। এখন তার যে ফ্রন্টটা আছে সেটা কে পরিমাণ পিছনের এলিমেন্টটা কিনা। সো আমি যেটা চেক করতেছি সেটা হচ্ছে কিউ এর যে ফ্রন্টটা আছে সেটা হচ্ছে কারেন্ট ইটারেটরের ঠিক কে পিছনের এলিমেন্টটা কিনা। যদি সেটা মিলে যায়, তাহলে আমি তাকে পপ করতেছি। লজিকের মাধ্যমে আমি যেটা করতেছি, রেঞ্জের থেকে বাইরের যে এলিমেন্টগুলো আছে এগুলোকে আমি পপ করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি একদম প্রতিবার যেটা করতেছি, প্রতি কন্টিজিয়াস সাব এরের একদম ফ্রন্ট এলিমেন্ট যেটা আছে সেটাকে হচ্ছে আমি শো করতেছি। তো এখন যদি আমি জিনিসটা সাবমিট দিই, তো কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। ধন্যবাদ, স্বাগতম সবাইকে। তো এই যে এই প্রবলেমটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম। তো প্রবলেমে আসলে যেটা বলা হইতেছে সেটা হচ্ছে আমাকে একটা ফাংশন দেওয়া হয়েছে। তো এই ফাংশন যেটা করে, একটা সংখ্যার সবচেয়ে বড় প্রপার ডিভিজরটা
ডিটারমাইন করে। এই ফাংশনটা যখন দেখে n এর মান 0 তখন সে একটা ইনভ্যালিড আর্গুমেন্ট এক্সেপশন শো করে, আবার যখন দেখে n এর মান 1 তখন সে আরেকটা ইনভ্যালিড আর্গুমেন্ট এক্সেপশন শো করে। আর এমনিতে নর্মাল কেসে লার্জেস্ট প্রপার ডিভিজরটা রিটার্ন করে, আর একদমই যদি কোনো কিছু না হয় সেক্ষেত্রে -1 রিটার্ন করে। তো এখন ওরা যেটা করতেছে যে প্রসেস ইনপুট নামের আরেকটা ফাংশন নিয়ে নিছে, সেই ফাংশনের মধ্যে ওরা এনটাকে প্যারামিটার হিসেবে নিছে। এবার সে ফাংশনের মধ্যে লার্জেস্ট প্রপার ডিভিজর ফাংশনটা কল করার মাধ্যমে এনের লার্জেস্ট প্রপার ডিভিজরটা ডিটারমাইন করতেছে। তো আমাদেরকে এই প্রবলেমে যেটা বলা হচ্ছে যে আমাদেরকে এখানে এক্সেপশন হ্যান্ডেলিংয়ের ব্যাপারটা হ্যান্ডেল করা লাগবে। ওরা এখানে যেটা আমাদের কাছে চাইতেছে যে ইনভ্যালিড আর্গুমেন্টের যে এক্সেপশনটা আছে এই জিনিসটা আমাদেরকে প্রপারলি হ্যান্ডেল করা লাগবে। তো আমরা যদি এখানে ওদের ইনপুট আউটপুটটা দেখি, ওরা আমাদেরকে প্রথমে একটা সংখ্যা ইনপুট দিবে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাইলে আমাদেরকে ঠিক জিনিসটা আউটপুট করা লাগবে। যদি এই সংখ্যাটা 0 অথবা 1 হয় তাহলে আমাদেরকে এখানে এক্সেপশনের যে ব্যাপারটা আছে এই জিনিসটা আউটপুট করা লাগবে, আর হচ্ছে লাস্টে জাস্ট এই লাইনটাকে প্রিন্ট করা লাগবে। তো আমরা যদি কোডে চলে যাই, তো এই জিনিসটা আমরা ট্রাই ক্যাচের মাধ্যমে করব। যখন এক্সেপশনের ব্যাপার আসে তখন এই ট্রাই ক্যাচ দিয়ে জিনিসটাকে হ্যান্ডেল করা হয়। তো এইখানে ক্যাচের ভিতরে আমরা বলে দিব যে আমরা কী টাইপের এক্সেপশন হ্যান্ডেল করতে চাইতেছি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনভ্যালিড আর্গুমেন্ট। তো আমাদের প্রবলেমে মূলত এইটাই করার দরকার ছিল যে আমাদেরকে হচ্ছে পুরা কোডটাকে ট্রাই ক্যাচের মধ্যে র্যাপ করা এবং ইনভ্যালিড আর্গুমেন্ট যে এক্সেপশন আছে সেটাকে হ্যান্ডেল করা। তো এখন যদি আমি কোডটাকে সাবমিট দিই, কোডটা সবগুলো টেস্ট কেস পাস করে গেছে। সো আমার কোডটা এসি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। ক্যারেঙ্গের প্রবলেম সলভিং বুট ক্যাম্পে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি নাইম আজম চৌধুরী। এক সপ্তাহব্যাপী চলমান এই বুট ক্যাম্পে আমরা C++-এর উপরে যতগুলো সমস্যা রয়েছে তার পরিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করব, এক্সপ্লেনেশন সহ। সমস্ত ভিডিও একটি প্লেলিস্টে আন্ডারে থাকবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে ফিউচারে এরকম ভিডিও আপনি আরও পাবেন। এরকম আরও ফ্রি ইভেন্ট, বিভিন্ন প্রশ্ন উত্তর, এছাড়া আপনার হোমওয়ার্ক পোস্ট করার জন্য আপনারা আমার প্রাইভেট কমিউনিটিতে জয়েন হতে পারেন। এছাড়া অনেকগুলো ফ্রি অ্যাক্সেস আমরা সেখানে দিয়ে থাকি, তাই সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা হলো। বুট ক্যাম্পের ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন শাহেক আহমেদ চৌধুরী। চলেন ভিডিও শুরু করা যাক। স্বাগতম সবাইকে। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড। তো প্রবলেম স্টেটমেন্টে যেটা বলা হচ্ছে যে আমার কাছে একটা পার্সন নামের ক্লাস আছে, সেই ক্লাসে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম। তো ফার্স্ট নেম আর লাস্ট নেম যেটা, এটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এই দুইটা ইনপুট নিয়ে নিতে পারি, আর হচ্ছে গেট মেথডের মাধ্যমে ফার্স্ট নেম আর লাস্ট নেম গেট করতে পারি। তো আমাকে যদি হচ্ছে এই ক্লাসের ফার্স্ট নেম আর লাস্ট নেম আউটপুট করতে হয় তাহলে আমি গেট ফাংশন ইউজ করব। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মেইন ফাংশনে পার্সন ক্লাসে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে পি, কিন্তু ওরা যখন পার্সন ক্লাসের ফার্স্ট নেম আর লাস্ট নেম আউটপুট করতেছে তখন ওরা গেট ফাংশন ইউজ করতেছে না। ওরা যেটা চাচ্ছে যে গেট ফাংশন ইউজ না করে বা ফার্স্ট নেম লাস্ট নেম আমি এত কিছু বুঝি না, আমি জাস্ট লিখবো যে সি আউট পি, ওইটাতেই হচ্ছে যে ওই ক্লাসের ফার্স্ট নেম লাস্ট নেম দেখায় দিবে। আর এক্সট্রা একটা স্ট্রিং ওরা ইনপুট নিতেছে, ওই এক্সট্রা একটা স্ট্রিং ওরা বিল্ট ইন যে কোডটা প্রোভাইড করছে ওইটার মাধ্যমে আউটপুট করতেছে। সো ওই এক্সট্রা যে স্ট্রিংটা আছে এটা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথা করার দরকার নেই। আমাদেরকে আসলে এই সেকশনটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে মেইন ফাংশনের ভিতরে কীভাবে গেট ফাংশন ইউজ না করে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটাকে শো করাইতে পারি। এখানে আবার আরেকটা কন্ডিশন আছে যে আমাকে যখন পার্সন ক্লাসের অবজেক্টটাকে আউটপুট করতে হবে তখন আমাকে এই ফরম্যাটে জিনিসটাকে হচ্ছে আউটপুট করা লাগবে। যেমন ফার্স্ট নেম সমান জন, কমা লাস্ট নেম সমান ডো, এক্সট্রা যে স্ট্রিংটা আছে এটাকে হচ্ছে আলাদা করে স্পেস দিয়ে ওরা প্রিন্ট করতেছে। এটা না হয় মেইন ফাংশন হয়ে গেল, কিন্তু আমাকে এই ফরম্যাট মেনটেন করে পার্সন ক্লাসের যে অবজেক্টটা আছে সে অবজেক্টটাকে প্রিন্ট করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের ওপি রিলেটেড কিছু টপিক জানা থাকা লাগবে। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ও স্ট্রিম অপারেটর। তো যদি আমি হালকা ও স্ট্রিম অপারেটর নিয়ে কথা বলি,
লেটস আমার কাছে একটা ক্লাস আছে, নাম হচ্ছে পার্সন ক্লাস। এখন এই ক্লাসের অবজেক্টকে যখন কাউন্ট করা হবে তখন সে কী শো করবে এই জিনিসটাকে আমি ইচ্ছা করলে কাস্টমাইজ করে ডিফাইন করে দিতে পারি। তো এই যে ডিফাইন করে দেওয়ার কাজটা, এই ডিফাইন করে দেওয়ার কাজটাই হচ্ছে ওস্ট্রিম অপারেটরের কাজ। যে আমি চাইলে একটা কাস্টম ক্লাসের অবজেক্টকে আউটপুট স্ট্রিমে প্রিন্ট করার নিয়মটা আমি নির্ধারণ করি, এটা আসলে কিভাবে প্রিন্ট হবে। তা আমি যদি আসলে দেখি যে ওস্ট্রিম অপারেটরের ভিতরে আমি হচ্ছে পার্সন ক্লাসের একটা অবজেক্ট দিলাম, দেওয়ার পরে আমি একটা স্ট্রিং দিলাম। স্ট্রিং হচ্ছে ফার্স্ট নেম সমান এত। এবার আমি হচ্ছে ফার্স্ট নেম যেটা আছে সেই ফার্স্ট নেমটাকে হচ্ছে শো করানোর পরে কমা লাস্ট নেম এই স্ট্রিংটা দিলাম। দেওয়ার পরে পি ডট গেট লাস্ট নেম, আমি লাস্ট নেমটা এখানে শো করাইলাম। এরপর থেকে যতবার পিকে কাউট করা হবে বা সি আউট করা হবে ততবার থেকে এই জিনিসটা হচ্ছে শো করবে। সো এখন আসলে আমার আর বারবার গেট ফাংশন করার দরকার নেই, এখন আমি ডাইরেক্ট পি লিখলেই ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে চলে আসবে। সো আমরা যদি কোডে চলে যাই, কোডেও হচ্ছে সেম জিনিসটাই আসলে করা হইতেছে, যে আমি একটা ওস্ট্রিং অপারেটর নিলাম, নেওয়ার পরে একটা অবজেক্ট ওএস এটার ভিতরে পুরো জিনিসটাকে স্টোর করলাম আর এই জিনিসটাকে হচ্ছে রিটার্ন করলাম। তো এখন আসলে পার্সন ক্লাসের যে কোনো একটা অবজেক্টকে যখন কল করা হবে তখনই আসলে সে এই ফরম্যাটে জিনিসটাকে আউটপুট করবে। তো আমাদের আসলে শুধু এই পোর্শনটুকু লাগবে, এটাতে সাবমিটেই। তো দেখা যেতেছে যে কোডটা সবগুলো টেস্ট কেস পাস করে গেছে। ধন্যবাদ সবাইকে, স্বাগতম সবাইকে। তো প্রবলেম স্টেটমেন্টে চলে যাওয়া যাক। এই যে প্রবলেমটা, এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম। তো এই প্রবলেমটা শুরু করার আগে আমাদের এই কনসেপ্টগুলো জানা থাকা জরুরি। এই কনসেপ্টগুলো না জানলে আসলে এই প্রবলেমটা সলভ করা যাবে না। ওকে, তো প্রবলেম স্টেটমেন্টে যেটা বলা হচ্ছে যে আসলে জেনারেলি চ্যাটিং যেই অ্যাপগুলো আছে, চ্যাটিং অ্যাপে আমরা এইভাবে মেসেজ পাঠাই। কেউ যদি এই অর্ডারে মেসেজ পাঠায় যে হ্যালো, হাই, হোয়াটসঅ্যাপ, তো তখন দেখা যায় যে জেনারেলি মেসেজগুলো ঠিক এই অর্ডারে আসে না। হয়তো মেসেজগুলো এইভাবে আসে যে হোয়াটসঅ্যাপ, হ্যালো, হাই, কিন্তু সত্যিকার অর্থে আমরা কিন্তু এইভাবে জিনিসটাকে এক্সপেক্ট করতেছি না। অনেক সিস্টেম যেটা এক্সপেক্ট করে যে এটা আসলে অর্ডারটা যাতে প্রিজার্ভ থাকে। তো অর্ডারটা যাতে এরকম থাকে যেন যেভাবে মেসেজগুলোকে সেন্ড করা হয়েছে মেসেজগুলো যাতে ঠিক সেভাবেই রিসিভ করা হয়। তো এই প্রবলেমে আসলে আমাদেরকে এটাই করা লাগবে, যে এই জিনিসটাই ইমপ্লিমেন্ট করা লাগবে। এমন একটাভাবে মেসেজগুলোকে পাঠাইতে হবে যাতে মেসেজগুলো রিসিভারের কাছে ওইভাবেই যায় যেভাবে সেন্ডার জিনিসটাকে সেন্ড করছে। বা সোজা কথা বলতে মেসেজের যে অর্ডারটা এটাকে আমাদেরকে হচ্ছে মেনটেন করা লাগবে। তো এখানে হচ্ছে আমাদেরকে ওরা একটা কোড প্রোভাইড করছে, সেই কোডটা আমরা একটু এক্সপ্লোর করব। আমাদেরকে আরও দুইটা ক্লাস দেওয়া হয়েছে, একটা হচ্ছে মেসেজ ক্লাস আর একটা হচ্ছে মেসেজ ফ্যাক্টরি ক্লাস। তো মেসেজ যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে গেট টেক্সট ফাংশন। তো এই ফাংশনটায় একটা স্ট্রিং রিটার্ন করবে আমাকে। তো এখানে আসলে একটা জিনিস অবভিয়াস যে মেসেজ যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিতরে আমার একটা স্ট্রিং ভেরিয়েবল থাকবে, সেই ভেরিয়েবলে আমি আমার মেসেজটা স্টোর করব, আর হচ্ছে যখন গেট টেক্সট করবে তখন আমি আমার সেই মেসেজটাকে রিটার্ন করব। এটা ছাড়া ওরা আরেকটা জিনিস ইমপ্লিমেন্ট করতে বলছে, সেটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। তো এখানে আসলে যেটা বলতেছে, লেটস সে আমি মেসেজ ক্লাস নিলাম, মেসেজ ক্লাসের দুইটা অবজেক্ট নিলাম। এখন এই দুইটা অবজেক্টের মধ্যে আমি কম্পেয়ার করলাম। তো লেটস সে আমার M1 অবজেক্টটা হচ্ছে ছোট, তো আমি বললাম যে M1 যে মেসেজটা আছে এটা হচ্ছে প্রথম মেসেজ, আর M2 যদি অবজেক্টটা যদি আগে হয় বা M2 অবজেক্টটা যদি ছোট হয় তাহলে আমি বলবো যে M2 অবজেক্টটা হচ্ছে প্রথম মেসেজ। এখন কথা হচ্ছে একই ক্লাসের দুইটা অবজেক্টকে আমরা এরকম ডিরেক্টলি কম্পেয়ার করতে পারি না। এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে অপারেটর ওভারলোডিং করা লাগবে। তো অপারেটর ওভারলোডিং করে
আমরা বলে দিব যে কিভাবে একই ক্লাসের দুইটা অবজেক্টকে তুলনা করতে হয়। আমাদের এই কেসের ক্ষেত্রে ব্যাপারটা হবে এরকম যে আমরা প্রতিটা ক্লাসে একটা মেসেজ ইন্ডেক্স নামের ভেরিয়েবল নিব। তো লেটস সে এই যে অবজেক্টটা M1, ওর যে মেসেজ ইন্ডেক্স সেটা হচ্ছে 1। M2 যে অবজেক্টটা হবে সেটার মেসেজ ইন্ডেক্স হবে 2। M1 এর যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটার সাথে M2 এর যে ইন্ডেক্সটা আছে সেই দুইটার ইন্ডেক্সের তুলনা করব এবং তুলনা করে দেখব যে কোনটা আসলে ছোট। যেটার ছোট সেটা হচ্ছে প্রথম মেসেজ। তো এই ক্ষেত্রে যদি M1 এরটা ছোট হয় তাহলে M1 হচ্ছে প্রথম মেসেজ, আর M2টা যদি ছোট হয় বা কম হয় সেক্ষেত্রে M2 হচ্ছে প্রথম মেসেজ। তো আমরা আসলে ওর যে ইন্ডেক্স ভেরিয়েবলটা আছে ওই ইন্ডেক্স ভেরিয়েবলটা নিয়ে আসলে কম্পেয়ার করতেছি। এই ক্ষেত্রে এই প্রবলেমে আমাদের অপারেটর ওভারলোডিংয়ের ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে যে আমাদের আসলে মেসেজগুলোকে সর্ট করা লাগবে। তো আমরা প্রতিটা মেসেজ যখন ক্রিয়েট করব তখন এটার ইন্ডেক্সিং করে নিব এবং যখন সর্ট করব তখন ইন্ডেক্স অনুযায়ী মেসেজগুলো সর্ট হয়ে যাবে। তো আমরা জানি যে আসলে সর্টিং যেটা করা হয় সেটা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, এই জিনিসগুলো দিয়ে করা হয়। তো আমরা হচ্ছে এটা দিয়ে অপারেটর ওভারলোডিং করে নিব। তো তখন হচ্ছে যখন সর্ট করা হবে তখন আমাদের সবগুলা মেসেজ একটা অর্ডার অনুযায়ী সর্ট হয়ে যাবে। তো এটা ছাড়া আরেকটা ক্লাস আছে সেটার নাম হচ্ছে মেসেজ ফ্যাক্টরি। মেসেজ ফ্যাক্টরির কাজ হচ্ছে মেসেজ ক্রিয়েট করা, ক্রিয়েট মেসেজ ফ্যাক্টরি। তার কাজ হচ্ছে মেসেজ ক্লাসের যে অবজেক্টটা আছে সে অবজেক্টটা রিটার্ন করা। তো লেটস সে আমি একটা মেসেজ পাঠাইতে চাই, তো সে আসলে একটা মেসেজ অবজেক্ট ক্রিয়েট করবে যেটার ভিতরে একটা টেক্সট থাকবে। টেক্সট করার পরে হোল মেসেজ অবজেক্টটাকে সে হচ্ছে রিটার্ন করবে। এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমি যদি ইনপুটটা দেখতে চাই ওদের ইনপুটটা হবে এরকম, অ্যালেক্স, হ্যালো মনিকিউ, হোয়াটসঅ্যাপ, নট মাচ, এবং ওদের আউটপুটটাও ঠিক এরকমই হবে। এছাড়াও এখানে আরও দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে রিসিপেন্ট ক্লাস আর একটা হচ্ছে নেটওয়ার্ক ক্লাস। রিসিপেন্ট যে ক্লাসটা আছে সেই ক্লাসটা হচ্ছে ও যেটা করে, ওর একটা মেথড আছে রিসিভ নামে, সেই মেথডের মাধ্যমে ও হচ্ছে মেসেজ রিসিভ করে। ওর হচ্ছে একটা মেসেজেস নামের ভেক্টর আছে, সেই ভেক্টরের ভিতরে ও হচ্ছে মেসেজগুলোকে পুশ করে দিতেছে। আর যখন ওর মেসেজগুলো প্রিন্ট করা লাগে তো ও আগে একটা ফাংশন কল করে, যে ফাংশনটার নাম হচ্ছে ফিক্স অর্ডার। মানে এই ফাংশনটা দিয়ে হচ্ছে সে মেসেজের যে অর্ডারটা এটাকে হচ্ছে ফিক্স করে নিতেছে। এটাকে আমরা দেখব একটু পরে। তো ফিক্স অর্ডার ফাংশনটা কল করার পরে যখন মেসেজের অর্ডারটা ফিক্স হয়ে যাবে তখন সে প্রতিটা মেসেজকে একবার করে দেখবে বা প্রতিটা মেসেজকে প্রিন্ট করে নেবে এবং মেসেজের যেই ভেক্টরটা আছে এটাকে ক্লিয়ার করে নেবে। এখন ফিক্স অর্ডার যেই ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে ওরা আসলে যেটা করতেছে সেটা হচ্ছে যে ওরা মেসেজগুলোকে সর্ট করে নিতেছে। তো আমরা জানি যে সর্ট ফাংশনগুলোর ক্ষেত্রে এই অপারেটরগুলো ইউজ করা হয়। তো এজন্যই আমরা হচ্ছে শুরুতে একটু আগে অপারেটর ওভারলোডিং নিয়ে কথা বলছিলাম। আর আরেকটা ক্লাস আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক ক্লাস। নেটওয়ার্ক ক্লাস আসলে যেটা করা হইতেছে যে যখনই কোনো ফাংশন কল করা হইতেছে সেন্ড মেসেজেস, তো ওরা যেটা করে ওরা হচ্ছে একটা ভেক্টর নেয় মেসেজের, যেটার ভিতর পুরো ভেক্টরটা আছে, আর হচ্ছে এটার রেসিপিয়েন্টটা নেয় বা এই মেসেজটাকে রিসিভ করতেছে। তো মেসেজটাকে তারা হচ্ছে শাফল করে নিতেছে আর হচ্ছে সেই রিসিভারের কাছে মেসেজটা পাঠায় দিতেছে। তার মানে সিস্টেমটা হচ্ছে মেসেজটাকে শাফল করে তারপর পাঠায় দিতেছে। আর রিসিপিয়েন্ট যেটা করতেছে সে হচ্ছে অর্ডারটাকে ফিক্স করতেছে এবং তারপরে হচ্ছে সে মেসেজটাকে দেখতেছে। তো আমরা যদি কোডে চলে যাই, এখানে মেসেজ যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিতরে আমি একটা স্ট্রিং নিছি, যে স্ট্রিংয়ের মধ্যে আমি আসলে আমার মেসেজটা স্টোর করব। এটা ছাড়াও এই মেসেজটার যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটার জন্য আমি একটা ইন্টিজার ভেরিয়েবল নিছি, সেটার নাম হচ্ছে ইনস্ট্যান্স ইন্ডেক্স। আমরা জানি যে একটা ক্লাসের সেভারাল অবজেক্টের ভিতর যদি কোনো কমন জিনিস নিয়ে আমাদের ডিল করা লাগে সেই ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে কাজ করি। তো এই ক্ষেত্রে আমরা একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে নিলাম যেটার নাম হচ্ছে ইন্ডেক্স। এটার একটা কাজ আছে, সেই কাজটা আমরা একটু পরে দেখব। এখন মেসেজের যে কনস্ট্রাক্টরটা আছে সেই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা মেসেজের যে স্ট্রিংটা আছে সেটার ভ্যালুটা নিয়ে নিছি, একটা টেক্সট নিয়েছি, নিয়ে সেটা হচ্ছে
মেসেজ নামের স্ট্রিং এর ভিতর স্টোর করে নিয়েছে। এবার কিছু গেটার মেথডের মাধ্যমে আমি হচ্ছে মেসেজটাকে পাস করে দিতেছি। ইন্ডেক্সের জন্য একটা গেটার মেথড, যেটার মাধ্যমে হচ্ছে আমি ইন্ডেক্সটাকে পাস করতেছি। আর হচ্ছে সেটার মেথড ইন্ডেক্সের জন্য, যেটার মাধ্যমে আমি ইন্ডেক্সের ভ্যালুটা সেট করতেছি। এটা ছাড়া আমি হচ্ছে এখানে অপারেটর ওভারলোডিং করছি। কি অপারেটর ওভারলোডিং? এই যে অপারেটরটা আছে লেস দেন, এই অপারেটরটাকে আমি ওভারলোড করতেছি। তো এখানে মেসেজ নিতেছি আর হচ্ছে আদার নামের একটা ইনস্ট্যান্স নিছি। তো দেখতেছি যে আমার যে মেসেজের ইনস্ট্যান্সটা আছে সেটা যদি কম হয় আদার যেই মেসেজটা আছে সেটার ইন্ডেক্সের চেয়ে, তাহলে আমার এখানে ট্রু স্টোর হবে, সেই ট্রুটা আমি রিটার্ন করব। আর যদি এটা ফলস হয় তাহলে সেটা ফলস রিটার্ন করবে। এখন আমার মেসেজ যে ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরির ভিতরে আমি প্রতিবার একটা মেসেজ ক্রিয়েট করতেছি। ক্রিয়েট করার পরে মেসেজের যে ইন্ডেক্সটা আছে সেটাকে যখন আমার সেট করা লাগবে তখন আমি মেসেজের যেই স্ট্যাটিক ইন্ডেক্সটা ছিল এটার ইনিশিয়ালি ভ্যালু কিন্তু 0। আর আমরা দেখতেছি এখানে পোস্ট ইনক্রিমেন্ট করা আছে, তার মানে সে আসলে 0টা এখানে পাস করতেছে। পাস করার পরে এই যে ইন্ডেক্সটা আছে, যে স্ট্যাটিক ভেরিয়েবলটা ছিল এটার ভ্যালু কিন্তু এখন আপডেট হয়ে 1 হয়ে গেছে। সো প্রথম যে মেসেজটা সেটার ইনস্ট্যান্স ইন্ডেক্স সেট হয়েছে 0, হওয়ার পরে ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা প্লাস প্লাস হয়ে গেছে। সো ইন্ডেক্সের কারেন্ট ভ্যালু হচ্ছে 1 আর ইনস্ট্যান্স ইন্ডেক্সে এটা 0 অ্যাসাইন করে দিছে। এটার পরে সেকেন্ড যখন আরেকটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হবে তখন ইনস্ট্যান্স ইন্ডেক্স 1 সেট করবে। সেট করার পরে সে নিজে তার ভ্যালু আপডেট করে 2 করে নেবে। নেক্সটে যখন আরেকটা মেসেজ বা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হবে তখন সে সেটার ইনস্ট্যান্স ইন্ডেক্স 2 অ্যাসাইন করে দিবে, দিয়ে তার নিজের ভ্যালু 3 আপডেট করে নেবে। তো এইভাবে স্ট্যাটিক যে ভেরিয়েবলটা আছে এটার মাধ্যমে আমি কিন্তু প্রতিটা মেসেজের জন্য একটা ইন্ডেক্স যেটা সেটা অর্ডার অনুযায়ী সেট করতে পারতেছি। তারপরে সেই মেসেজটাকে হচ্ছে আমি রিটার্ন করে দিতে। তো এখানেই আসলে আমার স্ট্যাটিক যে ইন্ডেক্সটা ছিল সেটার কাজটা, যে একটা ক্লাসের অন্য যে অবজেক্টগুলো আছে ওদের মধ্যে কমন জিনিস হচ্ছে ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সটাকেই হচ্ছে প্লাস প্লাস করে আমি ইনস্ট্যান্স ইন্ডেক্সের ভিতর স্টোর করতেছি। ওকে, তো যদি আমি কোডটা সাবমিট করি দেখা যাইতেছে সবগুলো টেস্ট কেস পাস হয়ে গেছে। সো আমার কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ধন্যবাদ সবাই, স্বাগতম সবাইকে। এই প্রবলেমটা শুরু করার আগে আমাদের কিছু কনসেপ্ট জানা থাকা জরুরি। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে ওপি রিলেটেড এই টপিকগুলো জানা থাকা লাগবে এবং প্রাইম ফ্যাক্টরাইজেশন সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। তো আমি যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন সম্পর্কে বলি, প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে একটা নাম্বারকে মৌলিক সংখ্যার গুণিতক রূপে প্রকাশ করা। যেরকম এখানে আমার কাছে একটা সংখ্যা আছে সেটা হচ্ছে 28। এই সংখ্যাটাকে আমি 2 এর স্কোয়ার এবং 7 এর গুণ হিসেবে প্রকাশ করতে পারি। বা যেরকম হচ্ছে 45কে হচ্ছে আমি 3 এর স্কোয়ার এবং 5 এর গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। তো আমাদের এই প্রবলেমে আমরা শুধুমাত্র 2, 3 এবং 5 নিয়েই ডিল করব এবং তারা এই জিনিসটা এনশিওর করছে যে আমাদেরকে যে সকল সংখ্যা ইনপুট দেওয়া হবে সেই সব সংখ্যাগুলো আসলে 2, 3 এবং 5 দ্বারা বিভাজ্য। প্রবলেম স্টেটমেন্টে এরকমই কিছু সিনারিও আমরা ফেস করব। আমাদেরকে একটা ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসটা হচ্ছে এ ক্লাস। তো এই ক্লাসে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের নাম হচ্ছে কল এ। তো এই ভেরিয়েবলটা তখনই ইনিশিয়ালাইজ হয় যখন এ ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হয়ে যায়। এছাড়া আরেকটা মেথড আছে সেটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট। যখনই এই মেথডটা কল হয় তখনই এই যে ভেরিয়েবলটা কল এ এটা হচ্ছে প্লাস প্লাস হয়। তার মানে যতবার ইনক্রিমেন্ট মেথডটাকে কল করা হবে ততবার কল এ ভেরিয়েবলটার ভ্যালু 1 বেড়ে যাবে। এবার আরেকটা ফাংশন আছে সেটার নাম হচ্ছে ফাংশন। এই ফাংশনে আসলে যেটা হয় যে তার ভিতরে একটা ভেরিয়েবলের অ্যাড্রেস পাস করা হয়েছে, সেই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে দ্বিগুণ করে দেয়। তো লেটস সে তার কাছে 1 পাস করা হয়েছে,
সে 1কে দ্বিগুণ করে 2 করে দিবে এবং ইনক্রিমেন্ট ফাংশনটাকে একবার কল করে দিবে। আর এইখানে আরেকটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে গেট এ। এই ফাংশনটা আসলে যেটা রিটার্ন করে সেটা হচ্ছে কল এ ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে রিটার্ন করে দেয়। তো এখানে সত্যি কথা বলতে ফাংশন নামের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আসলে কতবার কল হয়েছে সেটা আসলে আমরা স্টোর করতেছি কল এ নামের ভেরিয়েবলটার ভিতরে। এটা যতবারই কল হবে ততবারই ইনক্রিমেন্ট হবে, ততবারই কল এ ভেরিয়েবলটা 1 করে ইনক্রিজ হবে। সো যখন আমি কল এ জিনিসটার ভ্যালু গেট করতেছি আমি আসলে জানতেছি এ ক্লাসের যে ফাংশনটা আছে সেটাকে কতবার কল করা হয়েছে। বি ক্লাসেও ঠিক সেম, কল বি নামের একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটাকে ইনক্রিমেন্ট নামের একটা মেথডের মাধ্যমে প্রতিবার ইনক্রিমেন্ট করা হইতেছে এবং একটা ফাংশন আছে। তবে এই ক্ষেত্রে তারা সেটাকে দ্বিগুণ না করে তারা সেই পাস করা ভেরিয়েবলটাকে 3 গুণ করে দিতেছে, আর ইনক্রিমেন্ট ফাংশন কল হইতেছে, আর গেট বি যেটা সেটা হচ্ছে কল বি এর ভ্যালুটাকে রিটার্ন করে দিতেছে। ঠিক সেম প্রসিডিউরে সি ক্লাসের ভিতরে কল সি নামের একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটা ইনক্রিমেন্টের ভিতর ইনক্রিমেন্ট হইতেছে এবং এই ক্ষেত্রে তারা হচ্ছে 5 দিয়ে গুণ করতেছে এবং গেট সি ফাংশনটার মাধ্যমে কল সি ভেরিয়েবলের ভ্যালু রিটার্ন করা হইতেছে। এই প্রবলেমে আসলে আমরা 3টা মৌলিক সংখ্যা নিয়ে ডিল করতেছি, সেটা হচ্ছে 2, 3 এবং 5। তো তারা আমাদেরকে আরেকটা ক্লাস দিয়েছে, সেই ক্লাসটার নাম হচ্ছে ডি। তো ডি ক্লাসে একটা ইন্টিজার ভেরিয়েবল আছে ভ্যাল, এবং যখনই ডি ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করা হয় তখন সে এটার ভ্যালু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেয়। এছাড়া তার মধ্যে আরেকটা মেথড আছে সেটা হচ্ছে আপডেট ভ্যাল। তো সে একটা নতুন ভ্যালু ইনপুট নেয়, সেটা হচ্ছে নিউ ভ্যাল। তো আমাদেরকে যেটা বলা হচ্ছে যে আমাদেরকে আপডেট ভ্যাল মেথডটা এমনভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে ভ্যালুটা স্টেপ বাই স্টেপ নতুন ভ্যালুর সমান হয়ে যায়। বা লেটস সে আমাকে একটা ভ্যালু 30 দেওয়া হয়েছে, তো এখন আমি চেক করব 30কে 2 দিয়ে ভাগ করা যায় কিনা। তো 30কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে আমার ভ্যাল যেটা এটার ভ্যালু হয়ে যাবে 1 × 2। এবার আমি দেখব 15 যেটা আছে সেটাকে 8 2 দিয়ে ভাগ করা যায় কিনা। তাকে যদি 8 2 দিয়ে ভাগ না করা যায় তাহলে আমি 3 দিয়ে চেষ্টা করব। তো তাকে যদি 3 দিয়ে ভাগ করা যায় আমি তাকে 3 দিয়ে ভাগ করে দিব। ভাগ করাতে তার নতুন ভ্যালু হবে 5 এবং এখানে আমি একটা 3 দিয়ে গুণ করে দিব। সো আমার ভ্যালের ভ্যালু হলো 6 আর নিউ ভ্যালের ভ্যালু হলো 5। এবার আমি দেখব এটাকে 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা। যদি না যায় তাহলে আমি 5 দিয়ে চেষ্টা করব। 5 দিয়ে যদি তাকে ভাগ করা যায় তাহলে আমি তাকে 5 দিয়ে ডিভাইড করব এবং ভ্যালকে 5 দিয়ে গুণ করব। তো আমরা যেটা করতেছি যতবারই আমরা নিউ ভ্যালকে 2 দিয়ে ভাগ করতে পারতেছি ততবারই ভ্যালকে আমরা 2 দিয়ে গুণ করতেছি। সেম প্রসিডিউরে যতবারই নিউ ভ্যালকে 3 দিয়ে ভাগ করতে পারতেছি ততবারই ভ্যালকে 3 দিয়ে গুণ করতেছি এবং 5-এর ক্ষেত্রেও সেম। লাস্ট স্টেপে এসে ভ্যালের ভ্যালুটা হয়ে যাবে 30 এবং নিউ ভ্যালের ভ্যালুটা হয়ে যাবে 1। এবং এটা অবশ্যই হবে এই কারণ তারা গ্যারান্টি করতেছে যে তারা আমাদেরকে যে সংখ্যাটা দিচ্ছে সেটা 2, 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তারা আমাদের কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছে, সেটা হচ্ছে এর ভিতরের যে ফাংশনটা আছে সেটা কতবার কল হয়েছে, বি এর ভিতরে যে ফাংশনটা আছে সেটা কতবার কল হয়েছে, সি এর ভিতরে যে ফাংশনটা আছে সেটা কতবার কল হয়েছে। তো এই ক্ষেত্রে প্রাইম ফ্যাক্টরাইজেশনের কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমাকে যদি একটা ভ্যালু দেওয়া হয় সেটা হচ্ছে 30, এই 30কে আমি 2 দিয়ে ভাগ করতে পারছি একবার, 3 দিয়ে ভাগ করতে পারছি একবার এবং 5 দিয়ে ভাগ করতে পারছি একবার। সো আমার আসলে 2টা জিনিস করা লাগবে। প্রথম কথা হচ্ছে ভ্যালের যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনপুট দেওয়া ভ্যালের সমান করতে হবে। এই ক্লাসের ফাংশন যেটা আছে সেটা কতবার কল হয়েছে সেটা আমাকে ট্রেস রাখতে হবে। বি ক্লাসের যে ফাংশনটা আছে সেটা কতবার কল হয়েছে সেটা ট্রেস রাখতে হবে। সি ক্লাসের যে ফাংশনটা আছে সেটা কতবার কল হয়েছে সেটা ট্রেস রাখতে হবে। যদি আমরা প্রোভাইড করা কোডটা দেখি, প্রোভাইড করা কোডে ডি এর ভিতরে আরেকটা মেথড আছে সেটা হচ্ছে চেক। তো এই মেথডে আসলে এ, বি এবং সি এর যে ফাংশনগুলো আছে সেগুলো কল করে ওরা হচ্ছে
এই ফরম্যাটে ডেটাটা বের করতেছে। এবং মেইন ফাংশনে আসলে যেটা করতেছে যে ওরা একটা নতুন ভ্যালু ইনপুট নিতেছে এবং ওরা হচ্ছে এই ভ্যালুটা চেকের ভিতর পাঠাই দিতেছে। তো এটা তাইলে অবভিয়াস যে আমার চেকের ভিতরে আপডেট ভ্যাল যে ফাংশনটা আছে সেটা হচ্ছে কল করে নিচ্ছে এবং এর মাধ্যমে ওরা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে বের করতেছে যে এ ক্লাসের ফাংশনটা কতবার কল করা হয়েছে, বি ক্লাসের ফাংশনটা কতবার কল করা হয়েছে এবং সি ক্লাসের ফাংশনটা কতবার কল করা হয়েছে। তো আমি যদি কোডে চলে যাই, আমাদের আসলে শুরুতে যেটা করা লাগবে যে প্রথমেই ক্লাস ডি তে পাবলিক ক্লাস এ বি সি কে আমরা এক্সটেন্ড করে নিব। তো আমাদেরকে মূলত আপডেট ভ্যাল যে মেথডটা আছে এটা নিয়ে কাজ করা লাগবে। আপডেট ভ্যাল ফাংশনে আমরা নিউ ভ্যাল যেই ভেরিয়েবলটা আছে সেটা ইনপুট নিলাম, নেওয়ার পরে সেটা আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবলে স্টোর করলাম। তো লেটস সে আমাকে নিউ ভ্যাল ইনপুট দেওয়া হয়েছে 30, তো আমার এখানে টেম্প যে ভেরিয়েবলটা আছে সেটার মান হচ্ছে তাহলে 30। এবার এখানে একটা কেস আছে যে টেম্প ইকুয়ালস ভ্যাল, এটা আমি একটু পরে দেখতেছি। আমরা এই কেসটা সবার শেষে দেখব, যদিও আমরা সবার আগে চেক করতেছি, বাট আমাদেরকে পরের কেসগুলো বুঝলে তারপর আমরা এই কেসটা বুঝতে পারবো। তো আমি এখন চেক করতেছি নিউ ভ্যাল যেই জিনিসটা আছে সেটা কি 2 দিয়ে বিভাজ্য কিনা। সেটা যদি 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে আমি এ ক্লাসের যে ফাংশনটা আছে সেটাতে হচ্ছে ভ্যাল পাস করে দিচ্ছি এবং নিউ ভ্যালকে হচ্ছে 2 দিয়ে ডিভাইড করে নিচ্ছি। আমরা জানি এ ক্লাসের ফাংশনের ভিতরে কোনো ভ্যালু পাস করলে সেটা দ্বিগুণ হয়ে যায়, সো ভ্যালের কারেন্ট ভ্যালু হয়ে গেল 2 এবং নিউ ভ্যালকে যেহেতু 2 দিয়ে ডিভাইড করা হয়েছে নিউ ভ্যালের কারেন্ট ভ্যালু হয়ে গেল 15 এবং ওরা কিন্তু কাউন্ট করতেছে যে এ ক্লাসের ফাংশনটা কতবার কল করা হয়েছে, সো এটা কাউন্ট করলো 1। সো সে এখন আবার লুপে প্রবেশ করবে। তো এইবার লুপে প্রবেশ করার পরে সে দেখলো যে নিউ ভ্যালকে এখন আর 2 দিয়ে ডিভাইড করা যায় না, তখন সে নিউ ভ্যালকে 3 দিয়ে ডিভাইড করার চেষ্টা করবে। তো তখন নিউ ভ্যালকে যখন 3 দিয়ে ডিভাইড করতে পারবে, আমরা জানি যে নিউ ভ্যালের কারেন্ট ভ্যালু কিন্তু 15, সো সে নিউ ভ্যালকে 3 দিয়ে ডিভাইড করতে পারবে। তো সে যা করলো বি ক্লাসের ফাংশনের ভিতর ভ্যালকে পাস করে দিল এবং নিউ ভ্যালকে 3 দিয়ে ডিভাইড করলো। তাহলে কারেন্ট সিচুয়েশন কি হলো? কারেন্ট সিচুয়েশন হলো ভ্যালকে 3 দিয়ে গুণ করা হয়েছে। আমরা জানি বি ক্লাসের কোনো ফাংশনের ভিতর কোনো ভ্যালুকে পাস করা হলে সেটা 3 দিয়ে গুণ করা হবে। তো এবার সে হয়ে গেল 6 এবং নিউ যে ভ্যাল আছে তার ভ্যালু হয়ে গেল 5 এবং বি ক্লাসের ফাংশনটা কতবার কল হয়েছে? একবার কল হয়েছে। তো লুপটা ঘুরে গেল, লুপটা ঘুরে আবার আসলো, এসে এখন সে দেখলো নিউ ভ্যালকে আর 3 দিয়ে ডিভাইড করা যেতেছে না, 2 দিয়ে ডিভাইড করা যেতেছে না। নিউ ভ্যালকে এখন সে 5 দিয়ে ডিভাইড করার চেষ্টা করবে। সো 5 দিয়ে যদি ডিভাইড করা যায় তাহলে সে সেটাকে সি ক্লাসের ফাংশনের ভিতর পাস করে দিবে এবং নিউ ভ্যালকে 5 দিয়ে ডিভাইড করে দিবে। তখন ভ্যালের ভ্যালু হয়ে গেল 30 এবং নিউ ভ্যালের ভ্যালু হয়ে গেল 1 এবং সি ক্লাসের যে ফাংশনটা আছে সেটা কল হয়েছে একবার। এখন আমরা জানি কি ভ্যালের ভ্যালু হয়ে গেছে 30। আমরা জানি ভ্যালের ভ্যালু যদি শুরুতে আমাকে ইউজার যেটা ইনপুট দিচ্ছে এটা সমান সমান হয়েছে, আমাদের তখন থামতে হবে বা আমাদের আসলে ভাগ করাটা শেষ। তো এই জন্যই আমরা এখানে চেক করতেছি যে ভ্যালের যে ভ্যালুটা আছে সেটা 30 এর সমান হয়ে গেছে কিনা। আমরা শুরুতে টেম্পের ভিতরে নিউ ভ্যালকে কপি করে নিছিলাম, সো টেম্পের কারেন্ট ভ্যালু 30। তা আমি আসলে প্রতিবার লুপে ঢোকার সময় এটাই চেক করতেছি যে ভ্যালের যে ভ্যালুটা আছে সেটা 30 এর সমান হয়ে গেছে কিনা বা ইউজার যে ইনপুট দিচ্ছে সেটা সমান হয়ে গেছে কিনা। যদি সেটা সমান হয়ে যায় তাহলে ব্রেক করো, এই লুপ আর চালানোর দরকার নেই। তো এই হচ্ছে কাহিনী। আর বাদ বাকি সবকিছুই বিল্ট ইন কোড ছিল। তো আমরা যদি কোডটাকে সাবমিট করি তো দেখা যাবে কোডটা সবগুলা টেস্ট কেস পাস হয়ে গেছে। প্রবলেম স্টেটমেন্টে চলে যাওয়া যাক। তো সি প্লাস প্লাসে অনেক রকম টাইপের ভেরিয়েবল আছে, যেরকম হচ্ছে ইন্ট। লেটস সে আমি এর ভিতর 2 স্টোর করলাম, বি এর ভিতর 1 স্টোর করলাম। এখন সি এর ভিতরে যদি আমি এ আর বি এর যোগফলটা স্টোর করি তাহলে আমি সি এর আউটপুট পাবো 3। তো এরকম সি প্লাস প্লাসে বিভিন্ন রকম ক্লাস ডিফাইন করার মাধ্যমেও বিভিন্ন রকম নতুন নতুন টাইপ তৈরি করা যায়। তো আমরা যদি চাই আমরা একটা ক্লাস ডিফাইন করি কমপ্লেক্স নাম্বার নামে, তারপর যদি আমরা সেই ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি
যেটার রিয়েল পার্ট হচ্ছে 3 আর ইমাজিনারি পার্ট হচ্ছে 5। আর যদি আমরা আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করি যেটার রিয়েল পার্ট হচ্ছে 5 আর ইমাজিনারি পার্ট হচ্ছে 2, আর যদি আরেকটা অবজেক্টের ভিতর এই দুটো অবজেক্টকে আমরা যোগ করি, যোগ করার পরে আমি যদি রেজাল্টটা গেট করতে চাই তাহলে আমার একটা এরকম আউটপুট পাওয়া উচিত। তো এইভাবে একটা ক্লাসের দুইটা অবজেক্টকে যোগ করা যায়। তো এই যে একটা ক্লাসের দুইটা অবজেক্টের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন রকম অপারেশন করা যায়, এই জিনিসটাকে বলা হয় অপারেটর ওভারলোডিং। এবং অপারেটর ওভারলোডিং এর মাধ্যমে আমরা হচ্ছে একটা জিনিস একদম ক্লিয়ারলি আমাদের সুবিধা মতো ডিফাইন করে দিতে পারি যে দুইটা অবজেক্টের ভিতরে ওদের ইন্টারনাল যেই ভেরিয়েবল গুলা ছিল, যেমন ওদের এখানে দুইটা ভেরিয়েবল ছিল, সেই ভেরিয়েবল গুলার ভিতরে অ্যাকচুয়ালি কি রকমের যোগ বিয়োগ গুণ ভাগ হবে বা সেই ভেরিয়েবল গুলার ভিতর কিরকম অপারেশন হবে সেটা আমরা অপারেটর ওভারলোডিং এর মাধ্যমে ডিক্লেয়ার করে বলে দিতে পারি। তো অপারেটর ওভারলোডিং এর সিনট্যাক্সটা হচ্ছে মূলত এরকম যে শুরুতে আমরা একটা টাইপ বলে দিব, তারপর আমাদেরকে অপারেটর লিখতে হবে, এটা আসলে সিনট্যাক্সের পার্ট। তারপর আমাদেরকে যে অপারেটরটা ইউজ করব সেই অপারেটরের সাইনটা দিব, তারপর তার ভিতর আমরা প্যারামিটার পাস করব, আর এইটুকু পোর্শনের ভিতরে আমরা আমাদের লজিকটাকে ইমপ্লিমেন্ট করব। মানে হচ্ছে যে এর ভিতরে 2 বা তার চেয়ে বেশি অধিক অবজেক্ট পাঠানো হয়েছে, এখন ওদের ভিতর কি কি অপারেশন হবে সেটা আমরা এইটুকু পোর্শনে ডিক্লেয়ার করে দিব। তো এই প্রবলেম স্টেটমেন্টে আমাদেরকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া হবে, সেই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করে আমাদেরকে যোগফল ম্যাট্রিক্সটাকে আউটপুট করা লাগবে। তো এখানে ম্যাট্রিক্স নামের একটা ক্লাস নিয়ে নিতে হবে আমাদেরকে। সেই ম্যাট্রিক্স ক্লাসের অবজেক্ট দুইটাকে আমরা যোগ করব, যোগ করে যেই রেজাল্ট আসবে সেই রেজাল্ট আমরা আরেকটা অবজেক্টে স্টোর করব, এবং স্টোর করার পরে ওই অবজেক্টটাকে আমাদেরকে আউটপুট করা লাগবে। তো আমি যদি ইনপুটটা দেখি, শুরুতে আমাদেরকে টেস্ট কেস দেওয়া হবে, টেস্ট কেস দেওয়ার পরে যে দুইটা ম্যাট্রিক্স আমাদেরকে দেওয়া হবে সেই দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন দিয়ে দেওয়া হবে, একটা হচ্ছে n আর একটা হচ্ছে m। আমরা জানি যে ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা হচ্ছে ডাইমেনশনের গুণফল। তো তারা হচ্ছে আমাদেরকে নেক্সট দুইটা লাইনে n ইন্টু m সংখ্যক ইনপুট দিবে, দেওয়ার মাধ্যমে ম্যাট্রিক্স দুইটাকে ইনপুট দিয়ে দিবে, আমাদেরকে যোগফল ম্যাট্রিক্সটাকে আউটপুট করা লাগবে। তো আমরা যদি ওদের প্রোভাইড করা কোডটাকে একটু দেখি, ওদের প্রোভাইড করা কোডে ওরা ম্যাট্রিক্স নামের একটা ক্লাস এক্সপেক্ট করতেছে। তো সেই ম্যাট্রিক্স নামের ক্লাসের একটা অবজেক্ট নিয়ে নিল এক্স, একটা অবজেক্ট নিয়ে নিল ওয়াই, আর একটা অবজেক্ট নিয়ে নিল রেজাল্ট। এখন তারা যেটা করতেছে, তারা এখানে হচ্ছে এইটুকু পোর্শনে ওরা হচ্ছে এক্সটাকে ইনপুট নিছে, এবং এইটুকু পোর্শনে তারা হচ্ছে ওয়াইটাকে ইনপুট নিছে। নেয়ার পরে তারা যেটা করতেছে, রেজাল্টের ভিতরে এক্স আর ওয়াই এর যোগফলটা স্টোর করছে, এখন তারা সেই রেজাল্টটাকে দেখতে চায়। তো আমরা যদি সলিউশনে চলে যাই, সলিউশনে আমরা যেটা করব, শুরুতেই আমরা ম্যাট্রিক্স নামের একটা ক্লাস নিয়ে নিব, এবং প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে ম্যাট্রিক্স নামের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসের ভিতরে একটা 2D ভেক্টরে আমাকে ভ্যালুগুলো স্টোর করা লাগবে। তো আমি এজন্য একটা 2D ভেক্টর নিয়ে নিলাম, সেই 2D ভেক্টরটাকে আমি পাবলিকলি ডিক্লেয়ার করে দিলাম যাতে আমি পাবলিকলি এই ভেক্টরটাকে অ্যাক্সেস করতে পারি। এবার আসি অপারেটর ওভারলোডিং এ। অপারেটর ওভারলোডিং এর সিনট্যাক্সটা যেরকম, সেটা হচ্ছে শুরুতে ম্যাট্রিক্স যেটা হচ্ছে তার টাইপ, তারপর হচ্ছে অপারেটর, এটা হচ্ছে সিনট্যাক্সের একটা অংশ, তারপর হচ্ছে সেই অপারেটরটা, তারপর হচ্ছে প্যারামিটার, আর তারপর হচ্ছে আমাদের লজিকের ইমপ্লিমেন্টেশন। তো এখানে যেটা হচ্ছে যে আমার অলরেডি এক্সিস্টিং যেই ম্যাট্রিক্সটা আছে সেটার প্রতিটা এলিমেন্টের সাথে ওয়াই নামের আরেকটা ম্যাট্রিক্সের করেসপন্ডিং যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমি যোগ করতেছি, এবং যোগ করার পরে সেই ম্যাট্রিক্সটাকে আমি রিটার্ন করতেছি। তো এইটুকু পোর্শন হচ্ছে আমার অপারেটর ওভারলোডিং। আমাদেরকে বলা হয়েছিল একটা মেম্বার মেথডের মাধ্যমে অপারেটরটা ওভারলোডিং করতে, আমরা সেটাই করলাম। তো এখন যদি কোডটাকে আমি সাবমিট করি, তো দেখা যাচ্ছে সবগুলা টেস্ট কেস পাস করে গেছে, তার মানে আমার কোডটা অ্যাকসেপ্ট। স্বাগতম সবাইকে। প্রবলেম স্টেটমেন্টে চলে যাই। তো এই প্রবলেমে শুরু করার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রবলেমটা আসলে যতটা না সিপি রিলেটেড বা প্রবলেম সলভিং রিলেটেড, তার চেয়ে বেশি
ওওপি রিলেটেড বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড। তো এই প্রবলেমটা যদি সলভ করতে হয় তাহলে আমার ওওপি রিলেটেড এই টপিকগুলা জানা থাকা লাগবে। এটা যদি আমি না জানি তাহলে হচ্ছে আমি এই প্রবলেমটা একদমই সলভ করতে পারবো না। তো আমরা প্রবলেম স্টেটমেন্টে ব্যাক করি। তো এখানে প্রবলেমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমাকে একটা পিস অফ কোড দেয়া আছে, মানে হচ্ছে যে আমাকে একটা অলরেডি করা কোড দেওয়া আছে কিন্তু সেটা আসলে ইনকমপ্লিট। তো এই কোডের একটা পারপাস আছে। সেই পারপাসটা কি? সেই পারপাসটা হচ্ছে একটা কোম্পানির ওয়েবসাইটে যে ইউজার নেমগুলো আছে সেই ইউজার নেমগুলো ভ্যালিড কিনা সেটা আসলে আমার চেক করা লাগবে। আচ্ছা, এখন এই ইউজার নেমটা আসলে ভ্যালিড কিনা এটা চেক করার যে ফাংশনটা, সেই ফাংশনটা ওরাই আমাকে একদম অলরেডি দিয়ে দিছে। তো সেই ফাংশনটা আসলে আমরা একটু স্টাডি করি। তো এখানে ওরা একটা ভেরিয়েবল, বুল ভেরিয়েবল, সেটা হচ্ছে ওরা ট্রু সেট করে রাখছে। এখন ওরা হচ্ছে এখানে ইউজার নেমের যে লিঙ্কটা সেই লিঙ্কটা স্টোর করছে। এখন ওরা দেখতেছে যে ইউজার নেমের যেই লিঙ্কটা সেটা যদি 5-এর চেয়ে কম হয় তাহলে ওরা একটা এক্সেপশন থ্রো করতে। তো এটা কিন্তু আসলে বলা যায় একটা ইনভ্যালিড কেস, কিন্তু এই ক্ষেত্রে আমি ডিরেক্টলি বলতেছি না এটা যে ইনভ্যালিড, আমি এই ক্ষেত্রে এক্সেপশন থ্রো করতেছি। সেই এক্সেপশনটা হচ্ছে ব্যাড লিঙ্কড এক্সেপশন। আচ্ছা, আরেকটা সিনারিও হচ্ছে যদি কোনো একটা ইউজার নেমের পাশাপাশি 2টা লিটার ডাব্লিউ হয় তাহলে সেটা একটা ইনভ্যালিড ইউজার নেম। তো সেটা এরকম হইতে পারে জন ডাব্লিউ, বা যদি তার নামের মাঝেও আসলে থাকে তাইলেও আসলে সেক্ষেত্রে এটাই ইনভ্যালিড। সেক্ষেত্রে 2টা কেসেই আসলে এটা হচ্ছে ইনভ্যালিড। আচ্ছা, যদি এই 2টা কেসের মধ্যেই আমার ইউজার নেমটা পাস করে যায়, মানে হচ্ছে যে আমার কোডটা এখানেও ঢুকলো না এখানেও ঢুকলো না, তাহলে কিন্তু আমার ইজ ভ্যালিডের ভ্যালুটা ট্রুই রয়ে গেছে, এই ভ্যালুটা চেঞ্জ করা হয়নি। সো যখন সে এইখানে আসবে, এখানে এসে সে দেখবে যে ইজ ভ্যালিড এটার ভ্যালুটা ট্রু করা আছে, তখন সে ট্রু রিটার্ন করে দিবে। আর যদি কোড এখানে আসতো তাহলে সে এখান থেকেই ইজ ভ্যালিড এটার ভ্যালুটা ফলস থাকতো, সে ফলসটা রিটার্ন করতো। তাহলে এখন টোটাল সিনারিওটি কি দাঁড়াইলো? টোটাল সিনারিও এটা দাঁড়াইলো যদি এটার লেংথ 5-এর চেয়ে ছোট হয় তাহলে আমি ব্যাড লেংথ এক্সেপশন থ্রো করব এটা। আর হচ্ছে যদি 2টা পাশাপাশি লেটার ডাব্লিউ হয়ে যায় তাহলে আমি বলবো যে এটা আসলে ভ্যালিড না। এখন ব্যাপার হচ্ছে যে এটা তো আমাকে দেয়া আছে, তো এখানে যেটা হয়েছে যে এই যে এক্সেপশনটা ব্যাড লেংথ এক্সেপশন, এই এক্সেপশনটা হচ্ছে কেউ ডিক্লারই করে নাই। এখন আমাকে যেটা করতে বলা হচ্ছে যে আমাকে এই এক্সেপশনটা ডিক্লার করতে হবে, এবং সেই এক্সেপশনটা যখন আমার থ্রো করতে হবে তখন আমার প্রথমে লেখা লাগবে টু শর্ট, এবং টু শর্ট করার পরে সেই স্ট্রিংটা যেটা আছে সেই স্ট্রিংয়ের যে লেংথটা আছে সেটা হচ্ছে আমাকে শো করতে হবে। এরকম একটা কেস হচ্ছে লেটস সে আমার যে ইউজার নেমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মি। এখন মিয়ের এটা অবশ্যই আমি দেখে বুঝতেছি যে এটার লেংথ হচ্ছে 5-এর চেয়ে কম, আর এটার যে স্ট্রিং লেংথ সেটা হচ্ছে 2। সো এই ক্ষেত্রে আমার এই জিনিসটা শো করতে হবে, টু শর্ট কোলন 2। আর যদি আমার ইউজার নেমটা ভুল হয় সেই ক্ষেত্রে আমি ইনভ্যালিড দেখাবো, আর যদি আমার ইউজার নেমটা ঠিক হয় সেই ক্ষেত্রে আমি ভ্যালিড প্রিন্ট করব। তবে এই জিনিসটা করা সেটা হচ্ছে আমার সিপিপি কোডে অলরেডি দেয়া আছে। এখানে আসলে আমার খুব বেশি কিছু করা লাগবে না, আমার শুধু এক্সেপশন যেটা আছে এই সিনারিওটা হ্যান্ডেল করা লাগবে। ওকে, এখন আমরা তাহলে সলভ করা শুরু করি জিনিসটা। তো আমার হচ্ছে যে এক্সেপশন ক্লাসটা আছে, ওই এক্সেপশন ক্লাসটা ডিজাইন করার আগে কয়েকটা জিনিস আমাকে একটু মাথায় রাখা লাগবে। যেহেতু এইটুকু পোর্শন ফিক্সড, তাহলে এখানে যেই নামগুলো ইউজ করা হয়েছে ক্লাস ডিজাইন করার সময় আমার ঠিক সেম নামগুলোই ইউজ করা লাগবে। আদারওয়াইজ আমি হচ্ছে যে জিনিসগুলোকে ম্যাচ করাইতে পারবো না, যেহেতু এইটুকু পোর্শন আমি এডিট করতে পারতেছি না। সো আসলে এই জিনিসগুলো আমাকে এখান থেকেই নিতে হবে। তাহলে প্রথম যে জিনিসটা আমার ঠিক করে নিতে হবে সেটা হচ্ছে যে এক্সেপশনের নামটা। সো এক্সেপশনের নামটা আমার ঠিক এই নামটাই হইতে হবে, ঠিক আছে? অন্য নাম হইলে আসলে হবে না। দ্বিতীয়ত
এখানে হচ্ছে যে একটা সেই ক্লাসের ভিতর একটা মেথড থাকবে হোয়াট নামে, এবং সেই হোয়াট বানানটা ঠিক এইভাবেই হইতে হবে। সি প্লাস প্লাস যেহেতু কেস সেন্সিটিভ, সো আমার কেস সেন্সিটিভের ব্যাপারটাও কাউন্টে রাখতে হবে। তো এখন আমরা ইমপ্লিমেন্টেশনে চলে আসি। তো শুরুতে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করছি এবং ক্লাসটা ঠিক যেরকম দেওয়া আছে এরকম নিয়ে নিছে সেম নামে। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি প্রাইভেট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি এটার ভিতরে আসলে স্ট্রিংয়ের লিঙ্কটা স্টোর করব। তো এখন ক্লাসের যে কনস্ট্রাক্টরটা আছে, কনস্ট্রাক্টরের মধ্যে আমি স্ট্রিংয়ের লিঙ্কটা পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে সেটা হচ্ছে এখানে ইন যেটা আছে ওইটার ভিতরে স্টোর হয়ে যাবে। আচ্ছা, এখন যদি স্টোর হয়ে যায় তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে আমি একটা হোয়াট বা আমাকে হচ্ছে ওরা যেই ফাংশনটা চাচ্ছিল, এই যে এই ফাংশনটা এখন আমার ডিক্লেয়ার করতে হবে বা মেথডটা। তো এই মেথডটা হচ্ছে পাবলিকলি ডিক্লেয়ার করব। তো আমি কি করলাম, আমি ইন্ট লিখে হোয়াট মেথডটা লিখলাম। এখন হোয়াট মেথডটা যখন কল হবে স্ট্রিংয়ের লিঙ্কটা আমি রিটার্ন করতেছি। তাহলে এখন যখন হচ্ছে এক্সেপশনের ভিতরে এটাকে কল করা হবে তখন টু শর্ট এইটুকু লেখা তো কোডের ভিতর থেকে আসতেছে, আর এক্সেপশন ডট হোয়াট এখানে এই জায়গায় আসলে যেটা আসবে সেটা হচ্ছে স্ট্রিংয়ের লিঙ্কটা চলে আসবে। সো আমি যদি এখানে মি দিই তাহলে এই জায়গায় টু চলে আসবে। তো এখন যদি কোডটা রান দিই আমি, এই যে কোডটা এসে হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তো প্রবলেম স্টেটমেন্টে চলে যাই। প্রবলেম স্টেটমেন্টে যেটা বলা আছে সেটা হচ্ছে আমাকে 4টা ইন্টিজার দেওয়া আছে। তো সেই 4টা ইন্টিজার থেকে আমাকে হচ্ছে একটা সিকোয়েন্স জেনারেট করা লাগবে। তো সেই সিকোয়েন্স একটা অ্যারে হইতে পারে, সেটা একটা লিস্ট হইতে পারে, সেটা কিছু যে কোনো কিছুতে আমি স্টোর করতে পারি। তো সেই সিকোয়েন্সে বা সেই অ্যারেতে আমি যে ভ্যালুগুলো স্টোর করব সেই ভ্যালুগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে। তো সেই অ্যারের প্রথম যে ভ্যালুটা, সেই প্রথম ভ্যালুটা হচ্ছে এখানে দেয়া আছে। সেই প্রথমটা ভ্যালু হচ্ছে যে আমাকে যে এসটা দেয়া আছে সেই এসটাকে 2^31 দিয়ে মড করলে যা আসবে সেটা আমি প্রথম ভ্যালুতে স্টোর করব। তারপর থেকে বাকি যতগুলো এলিমেন্ট আছে, আচ্ছা n হচ্ছে সেই অ্যারের সাইজ, তাহলে বাকি n-1 যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট হচ্ছে আগের এলিমেন্ট ইন্টু পি প্লাস কিউ। অলসো এখানে পি এবং কিউ এর ভ্যালু হচ্ছে আমাকে দেয়া আছে। তাইলে ঠিক আগের এলিমেন্টের সাথে পি গুণ করে কিউ যোগ করার পর মডিউলো 2^31 করলে যেটা আসে সেটা হচ্ছে আমি ঠিক তার ইমিডিয়েট পরের এলিমেন্টে স্টোর করতেছি। তাইলে অপারেশন আমি চালাবো 2 রকমের। প্রথম কথা হচ্ছে আমার একদম অ্যারের ফার্স্ট যে এলিমেন্টটা হবে সেটা হচ্ছে এস মডিউলো 2^31, আর দ্বিতীয় কথা হচ্ছে বাকি যতগুলো এলিমেন্ট আছে ওরা হচ্ছে ওদের ঠিক আগের যেই এলিমেন্টটা আছে সে আগের এলিমেন্টটা ইন্টু পি ইন্টু কিউ। তো ওরা আসলে আমার কাছে যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে এইভাবে আমি হচ্ছে স্টোর করতে থাকবো, এবং স্টোর করার পরে আমার যেই অ্যারেটা হবে, লেটস সে সেই অ্যারেটা হচ্ছে এরকম, সেই অ্যারেতে ডিস্টিংক্ট ভ্যালু কয়টা আছে সেটা আমাদের কাছে ওরা জানতে চাইছে। এ সিঙ্গেল ইন্টিজার দ্যাট ডিনোটস দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট ইন্টিজার ইন দি সিকোয়েন্স এ। তার মানে এই সিকোয়েন্সে কতগুলো ডিস্টিংক্ট ইন্টিজার আছে সেটা আমাদের কাছে ওরা জানতে চাইছে। তাহলে এখানে ডিস্টিংক্ট ইন্টিজার কোনটা? এখানে ডিস্টিংক্ট ইন্টিজার হচ্ছে 3টা, 1 2 3। ঠিক আছে, তাহলে আমার আউটপুট করতে হবে 3। তার মানে ওরা আমাদের কাছে সিকোয়েন্স চাচ্ছে না, সিকোয়েন্স রিলেটেড কিছু চাচ্ছে না, জাস্ট এটা জানতে চাচ্ছে যে সেই সিকোয়েন্সে ডিস্টিংক্ট ইন্টিজার কয়টা আছে। শুরুতে হচ্ছে আমাদের মাথায় সবচেয়ে নাইভ অ্যাপ্রোচটা কি আসতে পারে? সবচেয়ে ইজিয়েস্ট, সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ হচ্ছে যে আমি এক কাজ করি, আমি হচ্ছে ব্রুট ফোর্স চালাই দিই। তো সেই ব্রুট ফোর্সে কী করব? ব্রুট ফোর্সে হচ্ছে আমি 1 থেকে n পর্যন্ত লুপ চালাই দিব। 1 থেকে n পর্যন্ত লুপ চালাই দিলে এভাবে হচ্ছে আমি ভ্যালু ইনসার্ট করতে থাকবো। তো এভাবে যদি আমি ভ্যালু ইনসার্ট করতে থাকি তাহলে লাস্টে হচ্ছে সবগুলো হচ্ছে ভ্যালু যদি আমি একটা সেটের ভিতর স্টোর করি, লেটস সে সেট, আমি যদি একটা সেট ডেটা স্ট্রাকচার নিয়ে নিই, তো সেই সেট ডেটা স্ট্রাকচারের ভিতরে যদি হচ্ছে আমি সবগুলো ভ্যালু ইনসার্ট করি তাহলে সেট তো সবসময় ডিস্টিংক্ট ভ্যালু স্টোর করে। ওর ভিতরে আমি আগে থেকে একটা 1 ইনসার্ট করছি, এখন যদি পরে আমি আরেকটা 1 ইনসার্ট করি তাহলে সে আসলে এইটা ইনসার্ট করে না, জাস্ট আগের মতো এটা থেকে যায়।
তো এইভাবে করতে করতে আমার কাছে তো লাস্টে যেই সিকোয়েন্সটা থাকবে সেটা তো অবশ্যই ডিস্টিংক্ট হবে। তো লাস্টে আমি জাস্ট সেট ডট সাইজ নিলেই আমার হচ্ছে জিনিসটা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ, কিন্তু এটা একটা ড্রব্যাক আছে। যে ড্রব্যাকটা হচ্ছে সেটা হচ্ছে টাইম লিমিট এরর। তো কেন টাইম লিমিট এরর হইতেছে এটা হচ্ছে আমরা একটু দেখে নিই। তো ধরে নেওয়া যাক এরকম একটা সিনারিও যেখানে n সমান হচ্ছে 10⁸। 10⁸ হচ্ছে সবচেয়ে ম্যাক্স ভ্যালু হইতে পারে n এর, আর হচ্ছে s সমান 0, p সমান 1, q সমান 0। তাহলে এই ক্ষেত্রে স্টেপ 1-এ আমার হচ্ছে প্রথম যে এলিমেন্টটা সেটার ভ্যালু s0 হওয়ার কারণে আসলে এটার টোটাল ভ্যালুটা 0 হয়ে গেল। দ্বিতীয়ত আমার হচ্ছে a1 যেটা সেটা হচ্ছে যে আগের ভ্যালু তো এমনি 0, ওইটার সাথে যদি p1ও গুণ হয় তাহলে আসলে এই জিনিসটা 0। ওই জিনিসটার সাথে যদি আমার 0 যোগও হয় তাহলেও আসলে আলটিমেটলি 0। তো এইভাবে থার্ড স্টেজে এসে আমি যেটা দেখতে পাবো যে থার্ড স্টেজে আমার যেই সেকেন্ড এলিমেন্টটা ছিল সেই সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে 0, p এর ভ্যালু হচ্ছে 1 আর q এর ভ্যালু তো 0। তো 0 × 0 + 0 সেই টোটাল জিনিসটা হচ্ছে 0। আলটিমেটলি পুরো জিনিসটাই আমার 0 হয়ে গেছে আর রেজাল্ট আসছে 0। এখন সিচুয়েশন যেটা হয়েছে যে যদি দুইটা কনজিকিউটিভ রাউন্ডে 0 চলে আসে তাহলে আসলে এর পরের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই আসলে 0 হয়ে যায়। কেন 0 হয়ে যায়? কারণ কথার কথা যে আমি এই জিনিসটাকে যদি আমি একটা ফাংশন হিসেবে ডিক্লেয়ার করি, লেটস সে এটা হচ্ছে একটা f(x), ঠিক আছে? তাহলে আমি এই জিনিসটাকে যদি একটা ফাংশন হিসেবে ডিক্লেয়ার করি, এই ফাংশনটা দিয়ে তো আমি আসলে পুরো জিনিসটাকে ক্যালকুলেট করতেছি, রাইট? তো ফাংশন দিয়ে যদি আমি প্রতিবার ক্যালকুলেট করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এই ফাংশন দিয়ে আমি a1 ক্যালকুলেট করতেছি, এই ফাংশন দিয়ে আমি a2 ক্যালকুলেট করতেছি। তাইলে এখন আমার যদি কথার কথা যে i-তম ভ্যালুটা যদি 0 হয়ে যায়, এখান থেকে আমি একটা 0 পাইছি, সেই 0টা আবার এইখানে আসতেছে এবং সেই 0-র কারণে আমি একটা 0 আউটপুট পাইছি। এখন দেখছি যে এই জিনিসটা হয়ে গেছে রিপিট। এখন এই 0টাই তো আবার এখানে আসবে, আসার কারণে আমি জানি যে 0 যদি ইনপুট হয় তাহলে আউটপুটও 0 আসে, তাহলে 0 যদি ইনপুট হয় এখানে আউটপুট আসতেছে 0। তাহলে এইভাবে যতবার আসতে থাকবে, মানে এরপরে যতগুলা রাউন্ড হবে একদম n-1 পর্যন্ত যতগুলা আয়ের ইটারেশন হবে ঠিক ততবার আমি 0 পাইতে থাকবো। তো আমি যদি এটা জানতে পারি যে দুইটা রাউন্ড হচ্ছে কনজিকিউটিভ সেম হয়ে গেছে, তাইলে আমি আসলে ওইখানেই থামাই দিতে পারি। যদি আমি এটা ওইখানেই থামাই দিই তাহলে আমার অ্যালগোরিদমটা হচ্ছে মোর ইফিশিয়েন্ট। আমি জানি যে এরপরে সবগুলা ভ্যালু আসলে সেম হবে। এটা শুধু 0-র জন্য না, এটা হচ্ছে অন্য 0-র বদলে আসলে এখানে এমন কোনো সিনারিও আসতে পারে যে প্রত্যেকবার অপারেশন করে আমি এখানে 1 পাইতেছি, প্রত্যেকবার অপারেশন করে আমি এখানে 1 পাইতেছি। সো আমার জাস্ট এটা দেখতে হবে যে দুইটা কনজিকিউটিভ রাউন্ড সমান কিনা। যদি দুইটা কনজিকিউটিভ রাউন্ড সমান হয়ে যায় তার মানে হচ্ছে যে এর পরের সবগুলো ভ্যালু রিপিট হইতে থাকবে। যদি এবার কোডে চলে যাই, তো শুরুতে 2⁻31 যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমি মড নামের একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করছি। তো এখানে দেখা যেতেছে যে মড যেটা সেটা হচ্ছে আমি আনসাইন্ড লং ইন্টিজার নিছি। আমার আসলে 2⁻31 এটা একটা বিশাল বড় সংখ্যা, এটা স্টোর করার জন্য আনসাইন্ড লং ইন্টিজারের দরকার হয়েছে। তো এটা ছাড়া আমি হচ্ছে একটা ফ্ল্যাগ নিয়ে নিছি বুল ভেরিয়েবল, এটা একটু পরে ইউজটা দেখাচ্ছি। আর হচ্ছে এই কনস্ট্যান্টগুলো যেগুলো হচ্ছে আমাকে কোয়েশ্চেন থেকে দিয়ে দেওয়া আছে NSPQ, এই জিনিসগুলো হচ্ছে আমার ইনপুট সেকশন। এছাড়া আমি কিছু এক্সট্রা ভেরিয়েবল নিয়েছি, সেই এক্সট্রা ভেরিয়েবলগুলো হচ্ছে যেটাতে আমি ইনিশিয়াল একদম শুরুর যেই এলিমেন্টটা সেটা হচ্ছে ক্যালকুলেট করে স্টোর করছি। বিতে হচ্ছে আমি এর ঠিক পরের ভ্যালুটা বিতে আমি স্টোর করব। সিতে আমি আসলে কাউন্ট করব আমি কয়টা ডিস্টিংক্ট এলিমেন্ট পাইছি, আর আই দিয়ে আমি ইটারেট করব। তো এতে আমি হচ্ছে শুরুতেই যেটা করলাম যে এতে হচ্ছে আমি একদম প্রথম যেটা A0 সেটা হচ্ছে ক্যালকুলেট করে স্টোর করে নিলাম এখানে। এখন আসি বি এর ব্যাপারটাতে। বিতে হচ্ছে আমি ঠিক সেকেন্ড এলিমেন্টটা ক্যালকুলেট করে স্টোর করে নিব। এখন আমি চেক করব যে এ আর বি দুইটা সেম কিনা, কারণ আমার চেক করা লাগবে দুইটা কনজিকিউটিভ রাউন্ডে যেই রেজাল্টটা আসতেছে সেটা সেম কিনা। যদি সেম হয় তাহলে আমি ব্রেক করতে হবে, আর যদি এটা সেম না হয় তাইলে আমি এর ভিতর বি স্টোর করব।
মানে হচ্ছে আমার এ যেটা আছে সেটার ভিতরে এখন আমার সেকেন্ড এলিমেন্টটা আছে। তারপরে আমি আবার লুপ ঘুরে সামনে আসব, সামনে এসে বি এর মধ্যে আমি তার পরের এলিমেন্টে ক্যালকুলেট করে বের করব, সেটা হচ্ছে A2। তারপরে আমি আবার চেক করব যে এ আর বি সমান কিনা। এবার হচ্ছে A2 আর A1 এর মধ্যে কম্পেয়ার হবে, যদি সেটা মিলে যায় তাহলে আবার ব্রেক, আর যদি সেটা না মিলে তাহলে আমি এর ভিতর বিটাকে স্টোর করে দিব। তাহলে এখন এর ভিতর থাকবে 2। এভাবে আসলে সোয়াপ করায় করায় আমি এ আর বি দুইটা কম্পেয়ার করতে থাকবো, যাতে দুইটা কনজিকিউটিভ রাউন্ডে রেজাল্টটা সমান না হয়। তাহলে এটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপে বিতে হচ্ছে প্রথমে আমি সেকেন্ড এলিমেন্টে ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমি চেক করতেছি যে সেকেন্ড এলিমেন্ট যেটা সেটা হচ্ছে কি প্রথম এলিমেন্টের সমান কিনা। যদি সমান হয় তাইলে আমি আসলে এই যে লুপটা আছে এই লুপটা এখানেই বন্ধ করে দিব। ফ্ল্যাগ ইকুয়ালস টু ফলস, এটা যখন ফলস হবে তখন এই লুপটা এখানেই বন্ধ হয়ে যাবে। আর যদি এটা না হয় এলস কন্ডিশনে এর ভিতর আমি বিটা স্টোর করে নিছি, আর আমি যেহেতু একটা ডিস্টিংক্ট আউটপুট পাইলাম তাহলে আমি সেটা কাউন্ট করে নিলাম। আর আই হচ্ছে ইটারেশনের জন্য। তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে হয় আই এন এর সমান সমান হয়ে যাবে, এই জন্য এটা বন্ধ হবে, আর না হয়তো কোথাও না কোথাও ফ্ল্যাগটা ফলস হয়ে গেলে এই হোয়াইল লুপটা বন্ধ হয়ে যাবে। তো এই প্রসিডিউরে আমার সি এর যে রেজাল্টটা আসবে তার সাথে যদি আমি +1 করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার রেজাল্ট। এখানে +1 করার একটা রিজন আছে। +1 করার রিজন হচ্ছে কথার কথা আমি বারবার 0 পাচ্ছি, আমার সি এর ভ্যালু তো 0 থাকবে, বাট এতগুলো 0 কিন্তু মধ্যেও কিন্তু একটা ডিস্টিংক্ট ভ্যালু আছে, সেটা হচ্ছে একটা 0। এই জন্য আমি সি এর সাথে +1 করে নিতেছি। তো এটা যদি হচ্ছে আমি সাবমিট করি, এই যে সবগুলা টেস্ট কেস পাসড। আশা করি এই বুটক্যাম্পে আপনারা অনেক কিছু জিনিস শিখতে পেরেছেন। 12টা প্রবলেম সলভিং এবং প্রত্যেকটা জিনিস এক্সপ্লেনেশন করা, ভেঙে ভেঙে আপনাদের বোঝানো মোটেও সহজ কোনো বিষয় নয়, নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। শাহেক আহমেদ চৌধুরী অনেক ভালো একজন ইনস্ট্রাক্টর এবং মেন্টর। আমরা আর্লি মেনশন করেছিলাম যে C++ থেকে শুরু করে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম পর্যন্ত আমরা একটা পুরোপুরি হ্যাকাথন উইনার লেভেলের প্রজেক্ট চালাই, যেটা কাইন্ড অফ কোর্সের মতো ব্যাচ আকারে আমরা চালাই প্রতি মাসেই। সো ওখানেও উনি অনেক ভালো পারফরমেন্স দেখাচ্ছেন, কারণ অলরেডি 6 থেকে 7টার মতো ব্যাচ আমাদের হয়েছে, অ্যান্ড স্টুডেন্টরাও কোয়াইট স্যাটিসফাইড। ওকে, সো যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হচ্ছে। আর আপনারা যদি আগ্রহী হন তাহলে অবশ্যই সেইটাতে যুক্ত হতে পারেন আমাদের এই ব্যাচে, কারণ আমি নিজেও থাকবো, পাশাপাশি আরও অনেক ইনস্ট্রাক্টর রয়েছেন, তারাও থাকবেন এবং সমস্ত জিনিস শেখানো হবে। আপনারা চাইলে জয়েন হতে পারেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।